পদ্ধতি এবং দৃষ্টিভঙ্গি। তোমাদের যে আলোচনা ছিল, মনোবিদ্যার সংজ্ঞা ছিল, আমি সংজ্ঞা বলেছিলাম। এখান থেকে প্রাচীন মোটামুটি 4টে ভাগ মনোবিদ্যার সংজ্ঞাতে। একটা প্রাচীন সংজ্ঞা, সেটা কি আত্মা সম্পর্কীয় বিজ্ঞান বা অন্তর সম্পর্কীয়। আত্মা কথাটা অ্যাকচুয়ালি এসেছে ইন্ডিয়ান ফিলোসফি থেকে। আত্মার যে কনসেপ্ট সেটা কিন্তু ওয়েস্টার্ন ফিলোসফিতে আসেনি। তো এটা আদি কনসেপ্ট ইন্ডিয়ানের। কিন্তু অন্তর সম্বন্ধীয়, চেতনা সম্পর্কিত, চৈতন্য সম্পর্কিত এরকম একটা কথা ছিল। তো যাই হোক, প্রাচীন একেবারে সংজ্ঞা মনোবিদ্যার সেটা হচ্ছে আত্মা বা অন্তর সম্বন্ধীয়। মন সম্বন্ধীয় আরেকটা আছে, যে এই সাইকোলজি বা মনোবিদ্যা হচ্ছে কি মন সম্বন্ধীয় বিজ্ঞান। তো মন কি, তার কি মানে কি বৈচিত্র্য রয়েছে, তার ফাংশন কি, এগুলো আর কি। মনের কি কোনো স্তর আছে, তার কি চেতন, অবচেতন, অচেতন যে স্তর আমরা পড়াবো, আমাদের সাইকোলজি পাঠ্য আছে পরবর্তী অধ্যায়ে। তারপর কি চেতনা সম্বন্ধীয়। এখানে চেতনা মানে কি, যে আমাদের এই জড় দেহ বাদ দিয়েও আমাদের অন্তরের একটা কিছু বিষয় আছে, সেই চেতনাটা ইম্পর্টেন্ট। এটা একদল মনোবিজ্ঞান বলছেন। পরবর্তী ক্ষেত্রে একেবারে ওয়াটসন ইত্যাদি যে ব্যবহারবাদী, তারা হচ্ছেন কি ব্যবহারটাই, যে মনের প্রকাশ এবং মানব ক্রিয়া বা আচরণকে প্রধান বিষয় করে এই মতবাদ গড়ে উঠেছে। মনের প্রকাশ কিভাবে হয়, বলছে ব্যবহারের মাধ্যমে, তাই তো। এবং আমরা আমরা অন্যের ব্যবহার দেখি তার কি অন্তরে কি ঘটছে, সে সম্পর্কে অনুমান করে থাকি। তাই এখানে কি বলা হয়েছে না, ব্যবহারটা ইম্পর্টেন্ট। তো যাই হোক, এ সম্পর্কে এখানে এর একটা, এ সম্পর্কে একটা এর পরিসর বা এর ব্যাপ্তি, এর পরিধি, এটার আলোচনা করা হয়েছিল। যে দেখো এখানে পরপর পরপর যে মনের প্রকৃতি এখানে আলোচনা করা হয়, সেটা ঠিক আছে, আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছি, জাস্ট মানে রিকল করার জন্য, মনে করার জন্য। তো আচরণ, আচরণ মানে কি বাহ্যিক আমাদের আচরণ, যে আমাদের ক্রিয়া প্রতিক্রিয়াবাদে বা ডুয়েলিজমে আমরা দেখেছি কি মনের পরিবর্তন হলে দেহেরও পরিবর্তন হয়। ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বিশেষ করে, যে যেখানে বলা হয়েছে কি স্পাইনাল কর্ডটা, স্পাইনাল কর্ড আছে এখানে, স্পিনিয়াল গ্ল্যান্ড, সেখানে স্পাইনাল কর্ডের মাধ্যমে কি এখানে আমাদের ব্রেনের সঙ্গে আমাদের শরীরের সংযোগ স্থাপিত হয়। এবং এর ফলে কি হয়, আমরা মানসিকভাবে যদি আমরা খারাপ থাকি, তাহলে আমাদের কাজ, আমাদের প্রকাশ, আমাদের দৈহিক যে অঙ্গভঙ্গি, সেখানেও আমাদের প্রভাব ফেলে। তো যাই হোক, এটা হচ্ছে আচরণবাদীদের বক্তব্য, যে কি আমাদের যেহেতু মনের প্রকাশ আচরণের মাধ্যমে হয়, এবং অন্যের মনকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে তার আচরণ, সে কিভাবে প্রকাশ করছে অঙ্গভঙ্গি, তার শারীরিক ক্রিয়া প্রতিক্রিয়া কেমন হচ্ছে, সেটার মানে উপর ভিত্তি করে যেহেতু অপরের মন বা অপরের মানসিক অবস্থা জানা হয়, সেহেতু আচরণটা ইম্পর্টেন্ট। আরেকটা কি অন্তর্দর্শন এবং বাহ্য দর্শন, এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়। অন্তর্দর্শন নিজের, বাহ্য দর্শন অপরের, তাই তো, অপরের অঙ্গভঙ্গি সে আচরণই চলে আসছে। যাই হোক, অন্তর্দর্শন বাহ্য দর্শন ফলে কি, যে আমাদের এই যে যারা সাইকোলজিক্যাল কাউন্সিলিং করে, তারা কিন্তু অন্তর্দর্শন এবং বাহ্য দর্শন এবং কিছু কিছু ক্ষেত্রে পরীক্ষণের সাহায্য নেয়, সেটা পরীক্ষণে আমরা পদ্ধতিতে আসছি। এরপর কি শরীর ও স্নায়ুতন্ত্রের সম্পর্ক, তাই তো, স্নায়ুতন্ত্র ইয়ে কি বলে নিউরন, তো সেই স্পাইনাল কর্ডের মাধ্যমেই সেটা হচ্ছে। তো যাই হোক, মনের বিষয় এবং বিষয়বস্তু, মানসিক যে সকল বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়। বুদ্ধি, আমাদের বুদ্ধি যে ডিসিশন যে নিই কিসের দ্বারা, বুদ্ধির দ্বারা, সেই বুদ্ধির ক্রিয়া, বুদ্ধি কেমন, তার কি পরিমাপ করা যায়, কার কম বুদ্ধি, কার বেশি বুদ্ধি, এই সকল এখানে আলোচনার মধ্যে আছে। ব্যক্তিত্ব, পার্সোনালিটি, এটাও কিন্তু সাইকোলজির ব্যাপার। পার্সোনালিটি কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে, এবং প্রত্যেক মানুষের পার্সোনালিটি ভিন্ন ভিন্ন হয়, এবং কেন ভিন্ন ভিন্ন হয়, পার্সোনালিটির প্রকার কেমন কেমন, তাই তো, এই সকল বিষয় নিয়ে আমাদের সাইকোলজিতে আলোচনা করা হয়। শিক্ষণ সম্বন্ধে, লার্নিং, আমরা কিভাবে শিক্ষা লাভ করি, আমরা বা পশুরা, সে সকল বিষয় নিয়েও এখানে আলোচনা করা হয়ে থাকে। স্মৃতি এবং বিস্মরণ, আমরা কিভাবে মনে রাখি, আমরা কিভাবে আগের কি বলে স্মৃতি আমরা মনে করি, তাই তো, সেই সকল বিষয় নিয়ে, এবং আমরা ভুলে যাই, বিস্মরণ, বিস্মৃতির কারণ আমরা দেখবো এখানে। তো আমাদের সিলেবাসেই আছে স্মৃতিকে কি, কাকে বলে, স্মৃতির কারণ, স্মৃতির প্রকার, স্মৃতির শর্ত, এই সকলের বিষয়, এবং ভুলে যাওয়ার কারণগুলো, এই সকল বিষয় নিয়ে আমাদের আলোচনা আমরা আছে দেখবো, এগুলো মনোবিদ্যার বিষয়। এবং সামাজিক ও অস্বাভাবিক মন, অস্বাভাবিক মন তো অবশ্যই একটা বিষয়, এর জন্যই সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট। সামাজিক, সামাজিক মন, এটাও কিন্তু সাইকোলজির একটা বর্তমানে বিষয়, যে যেমন ব্যক্তি মন, সেরকম একটা সামাজিক মন। এটা পরবর্তী ক্ষেত্রে সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফিতেও এই কনসেপ্টটা
কাজে লাগিয়ে আমাদের বিভিন্ন মতবাদ আমরা দেখেছি। তো যাই হোক, সেটা আমরা ওখানে দেখব। এরপর মনোবিদ্যার প্রধান তিনটে পদ্ধতি বলেছিলাম, একটা আত্মপর্যবেক্ষণ বা অন্তর্দর্শন, বাহ্য পর্যবেক্ষণ বাহ্য দর্শন, পরীক্ষামূলক পদ্ধতি ইন্ট্রোস্পেকশন এক্সট্রোস্পেকশন, আর এক্সপেরিমেন্টাল মেথড। তো অন্তর্দর্শন কি? নিজের মানসিক অবস্থা পর্যবেক্ষণ করা, সেটা হচ্ছে অন্তর্দর্শন। এটা অবশ্যই ব্যক্তিনিষ্ঠ এবং সাক্ষাৎ পদ্ধতি, কেননা আমরা সবাই প্রত্যেকে নিজেকে সর্বপ্রথম সবচেয়ে ভালো করে জানতে পারি নিজেকে, তারপর অপরকে, এবং নিজেকে জানার অভিজ্ঞতাগুলো দিয়ে আমরা অপরকে বিচার করে থাকি, অপরের কাজকর্মর দেখে সিদ্ধান্ত করি অপরের মানসিক অবস্থা কেমন। তো যাই হোক, এই অন্তর্দর্শন প্রসঙ্গে বলা হয়েছিল যে শুধুমাত্র অতীতের স্মৃতি রোমন্থনই কিন্তু অন্তর্দর্শন নয়। মানে কি? আমি বসে আছি, অতীতে কি করেছিলাম, আমি কোথায় গেছিলাম, আমি কোন রাস্তা দিয়ে এলাম, কিসে চেপে এলাম, এটা কিন্তু অন্তর্দর্শন নয়। অন্তর্দর্শন হচ্ছে একনিষ্ঠভাবে নিজের মনকে জানতে চাওয়া বা জানা। সেটা কেমন? না, আমরা যদি একটা উদাহরণের সাহায্যে আগের দিন দেখিয়েছিলাম, সেটাই আমরা বলবো। যে আমরা ধরো যদি বলা হয় যে আমাদের, দেখো যদি বলা হয় যে আমাদের কলেজ, আমাদের ইউনিভার্সিটি, আমাদের বাড়ি, আমরা ধরো যদি কেউ হোস্টেলে থাকি তাদের বাড়ি, আমরা যদি বাড়ির বাইরে থাকি, অন্য কোথাও কাজের সূত্রে থাকি, তাহলে আমাদের বাড়ি, বা আমরা এখন বাড়িতে আছি, কাজের সূত্রে অন্য জায়গায় থাকি, সেই জায়গা দেখো সঙ্গে সঙ্গে তোমার মনের মধ্যে, আমাদের মনের মধ্যে, সবার মধ্যে আসে। সব থেকে চঞ্চল, সব থেকে স্পিডি হচ্ছে মন। কিন্তু এটা অন্তর্দর্শন নয়। অন্তর্দর্শন হচ্ছে হুট করে, দেখো এই মুহূর্তে আমি বলছি তোমাদের পাখাটা কি 5 মিনিট আগে যে বাড়িতে বসে আছো, বা যে বাড়িতে বসে আছো সেই বাড়িতে পাখা বা এসি যাই থাক না কেন, সেটা কি শব্দ করছিল? দেখো, এইটা প্রশ্নটা বলার সঙ্গে সঙ্গে তোমাদের বা আমাদের সবার কি হচ্ছে, হ্যাঁ শব্দ কি করছিল, দেখো এখন সবাই পাখার শব্দ পাচ্ছ, বা যারা এসিতে আছো এসি শব্দ পাচ্ছ। এতক্ষণ কিন্তু দেখো এর মধ্যে ছিলে। এই যে আমাদের মানসিক, যে আমাদের যে কোশ্চেন, যে হ্যাঁ আমরা কি একটু আগে কি পাখার শব্দ হচ্ছিল, এখন তো পাচ্ছি, সঙ্গে সঙ্গে দেখো আমাদের কি বলবো, অ্যাটেনশনটা ওই দিকে চলে গেছে। এখন তো পাচ্ছি, তাহলে কি 5 মিনিট আগেও ছিল? নিশ্চয়ই ছিল, আমি কি শুনেছিলাম? দেখো এই প্রশ্নগুলো হচ্ছে, এটা হচ্ছে অন্তর্দর্শন। বুঝতে পেরেছো? এরপর দেখো যে এই মনোবিদ্যার 3টে স্তর। এটাতে কি দেখতে অসুবিধা হচ্ছে? আমি কি অন্য মেটেরিয়ালস দেব? এটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এরপর দেখো, স্টাউট, মনোবিজ্ঞানী স্টাউট 3টে স্তরের কথা বলেছে। একটা কি না, একটা প্রাথমিক স্তর, একটা মধ্যবর্তী স্তর, একটা বৈজ্ঞানিক স্তর, অন্তিম স্তর। প্রাথমিক স্তর কি না, যেটা হচ্ছে যে আত্মচেতনার একটি অস্পষ্টতর, এটা স্পষ্টতর নয়, তাই তো? তো যেমন কি, যে যদি ধরো সমুদ্রের ধারে কোথাও বেড়াতে গেছো, সমুদ্রের ধারে বসে 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 তরঙ্গমালা দেখছো, ঠিক আছে, সমুদ্রের দিকে তাকিয়ে তুমি হয়তো নির্দিষ্ট চিত্তে তুমি কোনো কিছু ভাবছো, সমুদ্রের দিকে তাকিয়ে হঠাৎ কেউ প্রশ্ন করলো তুমি কি দেখছো, তখন প্রশ্ন জাগে, হ্যাঁ আমি তো তরঙ্গমালা দেখছি, সঙ্গে সঙ্গে কিন্তু অচেতন স্তরে ছিল, সচেতন হয়ে গেল। তো যাই হোক, এটা কি তুমি সঙ্গে সঙ্গে একটু কি হলো না, একটু তুমি সচেতন হলে, তার জন্য বলা হচ্ছে আত্মচেতনার একটি অস্পষ্ট স্তর এটা। তো যেখানে মনোযোগ মূলত বাহ্য বিষয়ের দিকে থাকে, কিন্তু এর পাশাপাশি তেমন একটি সচেতনা থাকে যে আমি তরঙ্গমালা দেখছি সেই মুহূর্তে। মধ্যবর্তী স্তরে কি, যে এখানে আত্মচেতনায় কিছু প্রশ্ন দেখা দেয়, প্রশ্ন আসে যে আমি কি সত্যিই তরঙ্গমালা দেখছিলাম, বা আমার মন অন্য কোথাও ছিল। দেখবে এরকম প্রশ্নটাই হয়, ঠিক ওই ফ্যানের শব্দের ক্ষেত্রেও দেখো সেম করছিল। বা ছিল না, না ছিল তো অবশ্যই, এখন আছে মানে, দেখো এই ধরনের প্রশ্ন হবে। তৃতীয় স্তর, বৈজ্ঞানিক স্তর, যেখানে বিজ্ঞানসম্মতভাবে মানসিক অভিজ্ঞতা ও মানসবৃত্তির বিশ্লেষণ করা হয়। তখন আমি নিবিষ্ট ভাবতে শুরু করলাম, না আমি তো সমুদ্রের তরঙ্গমালায় কি দেখছিলাম, নাকি অন্য কিছু কাজ করছিলাম। তো সেই যে লাস্ট স্তরটা, তুমি সিদ্ধান্ত গ্রহণ করবে যে আমি কি করছিলাম আসলে। তো এই সময় দেখো এখানে দেওয়া আছে যে তরঙ্গমালা দেখার সময় কোনো মনস্তাত্ত্বিক অনুভূতি, ভয়, বিস্ময় উদ্ভব হয়েছিল কিনা, এবং তার প্রকৃতি কি, এই সকল বিষয় নিয়ে তুমি যখন সিদ্ধান্ত গ্রহণ করছো, সেটা হচ্ছে বৈজ্ঞানিক স্তর।
তুমি তরঙ্গমালা সমুদ্র দেখে হয়তো বিহল হয়ে গেছিলে যে এরকম এত জলরাশি হতে পারে। এটা আমরা তো এরকমই প্রথম কোথাও গেলে সেটা নিয়ে আমরা এরকমই দেখবে ভাবতে শুরু করি। তো যাই হোক, সেই যে লাস্ট যে স্তর একেবারে, সেটা হচ্ছে বিজ্ঞানসম্মত বৈজ্ঞানিক স্তর বা অন্তিম স্তর। তো যাই হোক, আমরা গুণ টুন নিয়ে আর খুব একটা আলোচনা করছি না, অতি সংক্ষেপে আমরা এগিয়ে যাই। তো একটু বলে দিই, নাহলে ওই জায়গায় লিঙ্ক করা যাবে না। যে মোট কথা কি, অল্প কথায় বলে দিই যে অন্তর্দর্শনের গুণ, এর একটা সুবিধে এটাও তো আছে যে অন্তর্দর্শন অনেক কিছু, যে এটা ব্যয় সাশ্রয়ী, এটা টাকা হয় না, এটা একদম সঠিকভাবে নিজের মনকে জানা যায়। এটা ডাইরেক্ট পথ, তাই তো। এবং এই অভিজ্ঞতাটা যদি না থাকে, কেউ অপরের মন সম্পর্কে আন্দাজ করতে, ধারণা করতে পারে না, তাই তো। এইটা প্রাথমিকভাবে করা প্রয়োজন এইসবগুলো। এরপর অন্তর্দর্শনে কিছু ত্রুটিও আছে, সংশোধনের উপায়ও আছে। তো ত্রুটি বলতে কি, আমরা তো অন্তর্দর্শনের মাধ্যমে দেখি শুধুমাত্র নিজেদের মনকে, মানে জানতে পারি, নিজেদের অন্তর্দর্শন করি, আমরা তো অপরের করতে পারি না। তাহলে নিজেদের অন্তর্দর্শনের ভিত্তিতে অপরের অন্তর্দর্শন, মানে অপরের অন্তরে কি হচ্ছে, অপরের মানসিক ক্রিয়া, মানসিক অবস্থা সম্পর্কে অনুমান করে থাকি, সেই অনুমান ভুলও হতে পারে, তাই তো। এরকম হতে পারে যে আমার এক বিশেষ মানসিক পরিস্থিতিতে আমার বিশেষ ধরনের অঙ্গভঙ্গি হয়, বিশেষ ধরনের আমার চিন্তা ভাবনা হয়, কিন্তু অপরের সেটা নাও হতে পারে, অন্য ধরনের হতে পারে, তাই না। এই সকল বিষয়গুলো আছে। আবার কি না, তীব্র আবেগের সময়, তীব্র আবেগ অনুভূতির সময় অন্তর্দর্শন করা কিন্তু খুব কঠিন হয়ে পড়ে, তখন কিন্তু আবেগ অনুভূতি দূরীভূত হয়ে যায়। এই সকল বিষয় আছে। তারপরে কি, একযোগে দুই বিষয় মনোনিবেশ করা কঠিন, মানসবৃত্তি এবং মানসবৃত্তি বিষয়, আমার মন এবং মন কি বিষয়ে ভাবছে, কি বিষয়, একসঙ্গে দুটো, আমাদের মানে মনোনিবেশ করা দুটো বিষয়ে কঠিন। আবার কি, আচরণবাদীরা বলছেন কি, যে আসলে অন্তর্দর্শন হচ্ছে কি ব্যক্তিগত, এটা অজ্ঞানযোগ্য, মানে এটা জ্ঞান প্রদান করতে পারে না শুধু অন্তর্দর্শন, তাই তো। এটা ব্যক্তিগত, আমরা শুধু নিজেদেরকেই জানতে পারি, নিজেদের মনকেই জানতে পারি। তো আচরণের অর্থ বোঝার জন্য পূর্ববর্তী অন্তর্দর্শনের জ্ঞান প্রয়োজন হয়, ঠিক কথায়, কিন্তু আসলে অন্তর্দর্শন কি ব্যক্তিগত এবং অজ্ঞানযোগ্য। তো তাই কি, কিছু কিছু ক্ষেত্রে অন্তর্দর্শন গ্রহণযোগ্য হলেও পুরোপুরি গ্রহণযোগ্য নয়, তাই তো। আমরা এটা তো এমনিতেই বুঝতে পারছি, কেননা শুধু অন্তর্দর্শন নয়, পরবর্তী ক্ষেত্রে আরো দুটো পদ্ধতি আছে, আমরা দেখতে পাবো। তো পর্যবেক্ষণ ও পরীক্ষণ, এই তিনটেই অন্তর্দর্শনের পদ্ধতি, সেই জন্য বলা হয়েছে। অন্তর্দর্শন নিজেকে জানার পদ্ধতি, বাহ্য দর্শন অপরের কে জানার পদ্ধতি, এবং অপরের বিশেষ বিশেষ মানসিক অবস্থা কোন বিশেষ বিশেষ মানে কি বলবো, বাহ্যিক অবস্থাতে ঘটে, বা কি বিশেষ বিশেষ বাহ্যিক মানে অবস্থায় বা পারিপার্শ্বিক অবস্থাতে কি কি মানসিক পরিবর্তন ঘটে, সে সকলগুলো যাচাই করার জন্য পরীক্ষা নিরীক্ষা করে যাচাই করার জন্য একটা পদ্ধতির আবির্ভাব হয়, সেটা হচ্ছে পরীক্ষণ পদ্ধতি। আধুনিক কালে এই তিনটেরই গুরুত্ব অপরিসীম, এবং অবশ্যই যে পরীক্ষণ পদ্ধতিটাও খুবই গুরুত্বপূর্ণ, আমরা আস্তে আস্তে দেখব। পর্যবেক্ষণ পদ্ধতি কি না, এটা হচ্ছে অন্যের মানসিক অবস্থা ক্রিয়ার বাহ্যিকভাবে পর্যবেক্ষণ করা। কি না, অপরের যে শারীরিক যে প্রকাশ, বহিঃপ্রকাশ, তার মাধ্যমে আমরা যেহেতু অন্তর্দর্শন করেছি, এটা আমার জ্ঞানটা আছে, এরপর আমি অপরের বাহ্যিক প্রকাশ, বহিঃপ্রকাশ দেখছি, অঙ্গভঙ্গির সঞ্চালন দেখছি, এরপর তার ভিত্তিতে আমরা অনুমান একটা করব, সেটা হচ্ছে কি পর্যবেক্ষণ বা বাহ্য দর্শন পদ্ধতি। বোঝা গেল? তো এর কিছু সীমাবদ্ধতাও আছে, কি না, নিজের মত অনুযায়ী অন্যকে দেখা, যিনি সৎ ব্যক্তি তিনি সবাইকে সৎ ভাববেন, যিনি অসৎ ব্যক্তি অসৎ ভাববেন। পক্ষপাত ও সংস্কারের অভাব, যে ব্যক্তিগত পক্ষপাত বা সংস্কারের কারণে অন্যের আচরণের সঠিক ব্যাখ্যা নাও পাওয়া যেতে পারে, পছন্দ অপছন্দ অনুযায়ী আচরণের মূল্যায়ন ভিন্ন হতেও পারে। আবার কি, ব্যক্তির বৈশিষ্ট্য না জানা, যে শিক্ষাগত, সাংস্কৃতিক ও স্বভাবগত পার্থক্যের কারণেই কেউ তাদের আসল মনের ভাব লুকিয়ে রাখতে পারে, যা পর্যবেক্ষককে বিভ্রান্ত করতে পারে। ওই যে বলছিলাম যে কারো কারো এমন হতে পারে, যে আগের দিন বলছিলাম যে অনেক এরকম ব্যক্তি আছে, হয়তো ন্যাচারালি কি আমরা সুখে আনন্দ করি, দুঃখে কাঁদি, কষ্ট পাই, এমন এরকম ব্যক্তি সমাজে আছে বা থাকতে পারে, যে যিনি হয়তো কোনো এক বিশেষ পরিস্থিতির শিকার, হয়তো তার সেখানে কান্না পাচ্ছে না, কিন্তু সে দেখানোর জন্য কাঁদছে, এরকমও হয়। আবার এরকমও হয় যে তার কি বলে, ভেতরে তার প্রচুর দুঃখ, কিন্তু উপরে এমন দেখাচ্ছে যে সে খুব সুখে আছে, আনন্দে আছে।
এরকমটা হয়, তাহলে সেই ক্ষেত্রে তো আমাদের বাহ্য দর্শনের ফলে তার আন্তরিক মানসিক অবস্থা, অন্তরের অবস্থা জানা সম্ভব নয়। তো যাই হোক, একই বাহ্যিক পরিস্থিতিও ভিন্ন ভিন্ন মানসিক অবস্থা প্রকাশ করতে পারে, তাই তো? যেমন কাঁদা আনন্দ বা দুঃখের প্রকাশ হতে পারে। খুব আনন্দেতেও কেউ কাঁদে, আবার খুব দুঃখেতেও কেউ কাঁদে। রাগ ও আনন্দের প্রকাশ মিলতে পারে। আনন্দে কেউ রেগেও যায়, দেখবে হয়তো ইন্ডিয়া বিশ্বকাপ জিতলো, কেউ হয়তো রাগে টেবিল, মানে রাগে যেমন টেবিল চাপড়ায় সেরকম, যে অনেকে করে না, সেরকম হতে পারে। তো যাই হোক, তাই সঠিক অনুমান করা বাহ্য দর্শন এর মাধ্যমে, মানে সঠিক সেই ব্যক্তির মানসিক অবস্থার অনুমান করা কঠিন হয়ে পড়ে। তো যাই হোক, আরেকটা কি, যে এই বাহ্য দর্শন এটা বিশেষ করে অন্তর্দর্শনের উপর নির্ভরশীল হয়। এটা বাহ্য দর্শন পুরোটাই অন্তর্দর্শনের উপর নির্ভরশীল, কারণ নিজের অন্তর্দর্শনের মাধ্যমে সেই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে বাহ্য দর্শন করা হয়। লাস্ট যেটা, সেটা হচ্ছে পরীক্ষণ পদ্ধতি। কি পরীক্ষণ পদ্ধতি? সেটা যে একটা এরকম কিছু অবস্থা হয় যে মানুষের একজন একজন না, মানুষের মানসবৃত্তি তো বিভিন্ন প্রকারের হয়। তো এমন অনেক ক্ষেত্র দেখা গেছে যেগুলো সাইকিয়াট্রিক ওই কাউন্সিলিং যেগুলো, তো দেখা গেছে যে অনেক ক্ষেত্রে এই পরীক্ষণ পদ্ধতির সাহায্য নিতে হয়। কোনো একটি ব্যক্তির কোনো একটি বিশেষ পরিস্থিতিতে মানসিক অবস্থার পরিবর্তন দেখা যায়, সেটা কনফার্ম করার জন্য কোনো ওরকম একটা অস্বাভাবিক ব্যক্তির সামনে ওরকম বিশেষ পরিস্থিতি তৈরি করা হয়, যার ফলে দেখা হয় যে সেই বিশেষ পরিস্থিতিতে ওই ব্যক্তির মানসিক অবস্থার পরিবর্তন হচ্ছে কিনা। বোঝা গেল? তো যাই হোক, এরপর যে পরীক্ষণ হলো একটি নিয়ন্ত্রিত পরিবেশে কোনো নির্দিষ্ট মানসবৃত্তি সৃষ্টি করে সেই পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করা, সেটি পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করা। পরীক্ষক অবস্থা নিয়ন্ত্রণ করে এক বা একাধিক পরিবর্তনশীলকে নিয়ন্ত্রণ করে দেখতে চান কিভাবে মানসবৃত্তি পরিবর্তন হয়। এখানে কি হয়, সিস্টেম হয়, তাদের নির্দিষ্ট সিস্টেম থাকে যে কিভাবে মানসবৃত্তি পরিবর্তন করা যায়, কম বেশি করে তারা দেখেন যে কিভাবে মানসবৃত্তি পরিবর্তিত হচ্ছে বা বিশেষ অবস্থায় কি মানসিক পরিবর্তন ঘটছে। তো যাই হোক, এখানে দুটো বিষয় লক্ষ্য রাখতে হবে, একটা হচ্ছে নিরপেক্ষ পরিবর্তনীয়, আর একটা হচ্ছে সাপেক্ষ পরিবর্তনীয়। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যা পরিবর্তিত হয়। আর সাপেক্ষ পরিবর্তনীয় মানে কি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যার উপর তার প্রভাব পরিলক্ষিত হয়। মানে একটা যিনি পরীক্ষক, তিনি একটা ভেরিয়েবল, তিনি সবসময় পরিবর্তন করে দেখে নেন, এটা হচ্ছে নিরপেক্ষ পরিবর্তনীয়। পরিবর্তিত হয় সাপেক্ষ পরিবর্তনীয়, মানে ওই যে পরিবর্তনটা মানে পারিপার্শ্বিক যে কৃত্রিম যে পরিবেশটা পরিবর্তিত হচ্ছে, তার ফলে মানসিক যে পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে সাপেক্ষ পরিবর্তনীয়, কেন ওটা নিরপেক্ষ পরিবর্তনের উপর নির্ভরশীল। তো যাই হোক, এরপর কি, যে মনোবিজ্ঞানে পরীক্ষণের প্রক্রিয়াটা কেমন, যে পরীক্ষক পরিবেশ নিয়ন্ত্রণ করেন, এটা আমরা আগেই জানলাম, এবং প্রয়োজন মতো এটি পরিবর্তন ঘটান। পরীক্ষণ পাত্র সাবজেক্ট মানসবৃত্তি অনুভব করে এবং তার বর্ণনা দেন। পর্যবেক্ষক বাহ্য প্রকাশ পর্যবেক্ষণ করেন, যে বাহ্য প্রকাশ মানে কার বাহ্য প্রকাশ, অবশ্যই যে ব্যক্তিটিকে পরীক্ষা করা হচ্ছে। আরেকটা কি, উভয়ের সহযোগিতায় পরীক্ষণ সম্পন্ন হয়। তো কার সহযোগিতায়, পরীক্ষক এবং পরীক্ষণ পাত্র, তাই তো? তো উদাহরণ কি, স্মৃতির ওপর আবৃত্তির প্রভাব জানতে আগ্রহী হলে অন্যান্য শর্ত অপরিবর্তিত রেখে শুধুমাত্র আবৃত্তির মাত্রা পরিবর্তন করা হয় এবং এর প্রভাব দেখা হয়। উদাহরণ মানে শুধু এখানে আবৃত্তি বলা, যাতে গান হতে পারে। দেখবে আমাদের একটা খুব সুন্দর উদাহরণ, যে আমরা একই ব্যক্তি একই মানুষ, একই ব্যক্তি একই মানুষ, আমরা যখন রবীন্দ্রসঙ্গীত শুনছি তখন আমাদের মানসিক অবস্থা একরকমের, আমরা যখন নজরুল গীতি শুনছি তখন আমাদের মানসিক অবস্থা একরকমের, আবার যখন আমরা ধরো 90s গান শুনছি, তাই তো, কুমার শানু, তখন কি, তখন এক ধরনের মানসিক অবস্থা। আবার ধরো যদি ডিজে শুনি তখন আমাদের মানসিক অবস্থা একরকমের। আবার ধরো
এই আধুনিক কালে অরিজিৎ সিং, তাই তো, জুবিন নটিয়ালের যদি গান শুনি, তাই তো, এদের গানে কিন্তু এক ধরনের মানসিক অবস্থা দেখো, প্রত্যেকটা নিজেরাই বুঝতে পারবে। তো সেই মানসিক অবস্থাগুলোই চেক করা হয় যদি কোনো মানে এই একই একই প্রক্রিয়া, যে ধরো সবগুলোই গান শুনছি, কিন্তু দেখো বিভিন্ন গানে আমাদের মানসিক অবস্থার ভিন্ন ভিন্ন বিচ্ছুরণ, হয়তো সেই করতে করতে আমরা অজান্তে আমাদেরকে যদি বলে দেওয়া হয় তাহলে আমরা সচেতন হয়ে যাব, আমরা কোনো কাউকে বুঝতে দেব না। কিন্তু দেখবে প্রত্যেকেরই যদি এরকম পরিস্থিতি হয় যে কেউ ধরো মানে জানে না তুমি কি গান শুনছো বা কি জন্য অঙ্গভঙ্গি প্রকাশ করছো, এই প্রত্যেকটা গান, প্রত্যেক ধরনের গান শুনে আমাদের অঙ্গভঙ্গি, আমাদের মাথা নাড়া, আমাদের সবকিছুই দেখবে অন্য অন্য হয়। কেন? আমাদের মানসিক অবস্থাটা ভিন্ন ভিন্ন স্তরে হয়। আবার যদি গজল শুনো, বাউল শুনো, তখনও দেখবে আলাদা আলাদা মানসিক অবস্থা, তাই না? তো সেটাই পরীক্ষণের ক্ষেত্রেও সেটাই হয়। তো যাই হোক, পরীক্ষণ পদ্ধতির সুবিধা অসুবিধা, পরীক্ষণ পদ্ধতিটা আগের দিন ভালো করে হয়নি বলে আমি লাইন বাই লাইনই যাচ্ছি। তো পরীক্ষণ পদ্ধতির কিছু সুবিধা আছে, পরীক্ষণ পদ্ধতির কিছু অসুবিধা আছে। সুবিধাগুলো কি কি? না, স্বাভাবিক পরিস্থিতি অপেক্ষা দ্রুত বারংবার মানস বৃত্তি সৃষ্টি করা যায়। সুবিধা কি? একটা বিশেষ পরিস্থিতি বারংবার সৃষ্টি করে তাকে টেস্ট করে দেখা যায় যে তার মানসিক অবস্থা পরিবর্তন কেমন হচ্ছে, কেমন উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে, না বিশেষ পরিস্থিতিতে মানসিক অবস্থার ধরন কেমন পাল্টে যাচ্ছে নাকি এক থাকছে, এই সকল বিষয়গুলো কিন্তু পরীক্ষণ পদ্ধতিতে বোঝা যায়। পারিপার্শ্বিক অবস্থাগুলি নিয়ন্ত্রণে রেখে নির্দিষ্ট মানসবৃত্তির বিশুদ্ধ রূপ দেখা যায়। আরেকটা কি? অন্তর্দর্শন বাহ্য দর্শনের পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়। অন্তর্দর্শনে শুধু নিজের, বাহ্য দর্শনে নিজের অভিজ্ঞতাকে অপরের ব্যবহার আচরণ বা বাহ্যিক বহিঃপ্রকাশ দেখে কাজে লাগানো, এই দুটো তো হলো। এই দুটোকে সঙ্গে নিয়ে প্লাস আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা কি পরীক্ষণ পদ্ধতির মাধ্যমে আমরা ঠিকভাবে কি সঠিক আমরা সাফল্য লাভ করতে পারবো। আরেকটা কি? না, সিদ্ধান্ত গাণিতিক ও পরিসংখ্যানগত ভাবে প্রকাশযোগ্য, ফলে নিয়ম অনুসন্ধান সহজ কাজ হয়। মানে কি? না, গাণিতিক এবং পরিসংখ্যানগত কেন বলা হচ্ছে? না, এখানে বলা হয়েছে বারংবার মানসবৃত্তি মানে বিশেষ যে আর্টিফিশিয়াল যে অবস্থাটা সেটা সৃষ্টি করা যায় বারংবার, এবং দেখা যায় যে সেই ব্যক্তির মানসিক অবস্থা কেমন হচ্ছে, পরিবর্তন হচ্ছে নাকি এক থাকছে, এ সকল। যার ফলে কি না আসলে কোন পরিস্থিতিতে কেমন মানসিক পরিবর্তন হচ্ছে সেটা নির্ধারণ করাটাও সহজ হয়ে পড়ে অন্তর্দর্শন পর্যবেক্ষণে, যেটা অতটা সহজ হয় না। আর কি, এই পদ্ধতির মাধ্যমে মনোবিজ্ঞান বিজ্ঞান হিসাবে মর্যাদা পায়। কেন বিজ্ঞান হিসাবে মর্যাদা পায়? না, ওই যে বললাম যে বিজ্ঞান হতে গেলে, আগের দিন বলেছিলাম যে কোনো, আগে ছিল একেবারে প্রাচীনে, তখন ছিল একমাত্র ফিলোসফি আর পলিটিক্যাল সায়েন্স। কেন? রাজ্য পরিচালনা আর পলিটিক্যাল সায়েন্স, আর কি সর্বপ্রথমে ছিল ফিলোসফি। কেন? না, ফিলোসফির কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই, জ্ঞান চর্চা। প্রাচীনকালে তো জ্ঞান চর্চা মানে ফিলোসফি, এরকম ওরা এপিস্টেমোলজির উপর জোর দেয়। ইন্ডিয়ান ফিলোসফিতে মেটাফিজিক্সের উপর জোর দেয়। তো যাই হোক, তো ইন্ডিয়ান ফিলোসফি এটা কি, এটাকে যদি একটা কথাই বলা হয় তাহলে কি রিয়েলাইজেশন, উপলব্ধি। আর ওয়েস্টার্ন ফিলোসফিকে যদি একটা কথায় বলা হয় তাহলে কি বলবো, পারসেপশন। তো যাই হোক, ওয়েস্টার্ন ফিলোসফি বা ইন্ডিয়ান ফিলোসফি যাই মানে একেবারে প্রাচীনের চর্চা মানে কি সাবজেক্ট মানে কি ফিলোসফি। তারপর হলো পলিটিক্যাল সায়েন্স, প্রথম ফিলোসফি থেকে ভাঙে। কেন? সায়েন্স হতে গেলে একটা সেট অফ রুলস থাকবে, তাই তো, এবং ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স থাকবে, তাই তো, তবে সেটা সায়েন্স হবে। পলিটিক্যাল সায়েন্স এই আমাদের সমাজ রাষ্ট্র সম্পর্কিত কিছু নিয়ম কানুন এবং সেই সম্পর্কে সবার অ্যাকসেপ্টেন্স হলো, সেটা সায়েন্স হলো। ফিলোসফি, ফিলোসফি কিন্তু সায়েন্স এখনো হতে পারেনি। কেন? না, ফিলোসফির কোনো সেট অফ রুলস দেখাতে পারবে না, এই পার্টিকুলার রুলস গুলো শিখে নাও তাহলে ফিলোসফি তুমি শিখতে পারবে, এরকম নয়। আর কি, এরকম কোনো রুলস নেই যেটা সবাই অ্যাকসেপ্ট করে। কিন্তু তুমি ম্যাথামেটিক্স বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, কম্পিউটার সায়েন্স বলো, প্রত্যেকটার কিছু প্রথমেই কিছু সূত্র মুখস্থ করো, এই সূত্রগুলো আয়ত্ত করো, তারপর তুমি কেমিস্ট্রি পড়বে। এই সূত্রগুলো আয়ত্ত করো, তারপর তুমি ম্যাথ করবে। ছোটবেলা থেকে আমরা ম্যাথের ক্ষেত্রেও দেখেছি। তো যাই হোক, কম্পিউটার সায়েন্সেও তাই। তো যাই হোক, ফিলোসফির এরকম কিছু নেই। কিন্তু এখানে বলছে পরীক্ষণ পদ্ধতি এই
পরীক্ষণ পদ্ধতির জন্যই সাইকোলজি কি এটা বিজ্ঞান হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে। কেন না, পরীক্ষণ পদ্ধতির কিছু রুলস, কিছু নিয়ম কানুন, এবং অবশ্যই যে পরীক্ষণ পদ্ধতির যদি পড়তে হয় বা পরীক্ষণ সম্পর্কে জ্ঞান লাভ করতে হয়, তাহলে এই সূত্রগুলো কিছু সূত্র, কি সূত্র না, এর একটা নিরপেক্ষ পরিবর্তনীয় এবং সাপেক্ষ পরিবর্তনীয় থাকবে, এবং নিরপেক্ষ পরিবর্তনীয় যখন মানে যত খুশি পরিবর্তন করা যাবে, বাড়ানো কমানো যাবে, এবং সেই অনুযায়ী সাপেক্ষ পরিবর্তনীয়র মধ্যে কি কি পরিবর্তন ঘটছে সেগুলো কি করা যাবে না বোঝা যাবে। এই যে এটা হচ্ছে সেট অফ রুলস আর ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স। হ্যাঁ, এগুলো যদি করা হয় তবেই পরীক্ষণ ঠিক হবে, এটা সবাই মেনেও নিয়েছে। যার ফলে কি পরীক্ষণ পদ্ধতি কি দিয়েছে, মনোবিজ্ঞানকে বিজ্ঞান হিসাবে দাঁড় করিয়েছে। তো যাই হোক, এরপর পরীক্ষণ পদ্ধতির কিছু অসুবিধাও আছে। কি কি অসুবিধা না, পরীক্ষণ পাত্র সচেতন প্রাণী হয়, মানসবৃত্তি পরীক্ষা জটিল। যে আমরা সাপেক্ষ পরিবর্তনীয় বা পরীক্ষণ পাত্র, তাই তো, পরীক্ষক আর পরীক্ষণ পাত্রর যে পার্থক্য, সেই নিরপেক্ষ পরিবর্তনীয় সাপেক্ষ পরিবর্তনীয় সেই পার্থক্য বোঝা গেল। তো পরীক্ষক এখানে পরীক্ষণ করছেন কিভাবে না, এখানে নিরপেক্ষ পরিবর্তনীয় এখানে কি করছে না যত খুশি পরিবর্তন করছেন, তাই তো, কি করছেন পরীক্ষক দেখতে চাইছেন সাপেক্ষ পরিবর্তনীয় বা পরীক্ষণ পাত্র, অর্থাৎ একজন পরীক্ষণ পাত্র এখানে একজন ব্যক্তি হয়, সেই ব্যক্তি কি কি পরিবর্তন হচ্ছে সেটা দেখছেন। তাহলে পরীক্ষণ পাত্র সচেতন যেহেতু প্রাণী, মানুষ বা অন্যান্য প্রাণী হতে পারে, সেই ক্ষেত্রে মানসবৃত্তি পরীক্ষণ কি জটিল। এটা ফিজিক্স বা কেমিস্ট্রির ল্যাব নয়, এটাই বলতে চাওয়া হচ্ছে, যেখানে দুটো কোনো বস্তু মিশিয়ে কি কোন মৌল কোন দুটি মৌল থেকে কোন যৌগ উৎপন্ন হবে, এটা কিন্তু অত মানে সেরকম সহজ বিষয় নয়, এটাই বলছে। তো আরেকটা কি, মানসিক অবস্থাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা যায় না, ফলে সঠিক নির্ণয় কঠিন। কারণ একই পরিবেশে এক ধরনের মানসিক অবস্থা হতে পারে, আবার অন্য মানে ওই একই পরিবেশে অন্য সময় আবার অন্য ধরনের মানসিক পরিবেশ হতে পারে। ধরো যে কলেজে তোমরা পড়তে, সেই কলেজে যখন পড়তে, সেই কলেজ সম্পর্কে মানসিক ধারণা, মানসিক কি বলবো অবস্থা অন্য ধরনের। এখন ধরো তোমরা 5 বছর 7 বছর 10 বছর পর সেই কলেজের সামনে গেলে, তখন কি হবে মানসিক অবস্থা সেই কলেজ সম্পর্কে, বা সেই কলেজ ভেতরে যখন ঢুকলে, হ্যাঁ বুঝতে পেরেছো। যাই হোক, আরেকটা কি, কৃত্রিম পরিবেশে স্বাভাবিক মানসবৃত্তির প্রকৃতি পুরোপুরি প্রকাশ পায় না। ওই যে একটা কথা বলছিলাম একটু আগে, যে যদি আমি জেনে যাই যে পরিবেশটা কৃত্রিম, আমাকে টেস্ট করা হচ্ছে, যে কোনো ক্ষেত্রে দেখবে পরিবর্তন হবেই হবে, কারণ এটা ফিজিক্যাল কোনো বিষয় নয় যে ডাক্তাররা রক্ত, ব্লাড বা চামড়া বা মাংস, কফ, থুতু পরীক্ষা করে দেখে নেবেন, এটা মানসিক বিষয়। আরেকটা কি, যে পরীক্ষণের উদ্দেশ্য জানালে পরীক্ষণ পাত্র প্রতিক্রিয়া প্রভাবিত করতে পারে। যে উদ্দেশ্যটা যদি জানা, যে কি জন্য টেস্ট করা হচ্ছে তোমাকে, কি জন্য তোমার উপর পরীক্ষণ পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে, তাহলে কি হয়, অনেকটাই কি বলবো মানে প্রতিক্রিয়াটা নিয়ন্ত্রিত হয়। আবার কি দেখবে অনেক সময় আমাদের হয় যেগুলো একটু হলেও নিজেদের মধ্যে থাকে, দেখবে অনেক সময় যে হয়তো কোনো জায়গায় যাওয়া হয়েছে, ভয় করছে, না না আমার ভয় করছে না, হয়তো প্রচুর ভয় করছে, এরকম দেখবে আমাদের হয়। হ্যাঁ, তো এগুলো বিশেষ পরিস্থিতি, ভূতের উপর ভয় হতে পারে। ধরো নাগরদোল্লায় চড়ছে, চড়ার আগে হয়তো কেউ বলছে না আমার ভয় করছে না, সবই ঠিক আছে, কিন্তু চড়ার পর দেখা গেল না প্রচন্ড ভয় করছে, সে কিন্তু অবস্থা খারাপ ছিল, নামার পর তাকে বোঝা যাচ্ছে তার কি অবস্থা হয়েছিল, সে শুধুমাত্র আত্মসম্মানের ভয় বলছে না আমার ভয় করছে না, এরকম হয়। তো এই জন্য বলছে যে পরীক্ষণের উদ্দেশ্য জানলে পরীক্ষণ পাত্র কি হয় প্রতিক্রিয়া প্রভাবিত করতে পারে। ব্যক্তিগত পার্থক্যের কারণে সিদ্ধান্ত শারীরিকভাবে প্রয়োজন হয় না। তো ব্যক্তিগত পার্থক্যের কারণে সিদ্ধান্ত শারীরিকভাবে প্রয়োজন হয় না কেন না, একটা বিশেষ পরিস্থিতিতে একটা মানুষের এক ধরনের মানসিক অবস্থা হতে পারে, অন্য একজন ব্যক্তির অন্য ধরনের হতে পারে। তো সেই জন্য শারীরিকভাবে প্রযোজ্য হয় না সিদ্ধান্তটা, যে এই বিশেষ পরিস্থিতি এরকম মানসিক অবস্থার কারণ, এটা আমরা বলতে পারি না। আবার কি কিছু কিছু বিষয় যেমন বংশগত প্রভাব পরীক্ষা করা সম্ভব নয়, কারণ তা নৈতিক বা বাস্তবিকভাবে কঠিন। কেন না, বংশগতভাবে এক এক মানুষ
হ্যাঁ, এক এক ধরনের মেন্টালিটির হতে পারে, তাই তো? ধরো কেউ খুব সেটা কি, সেটা টেস্ট করা কঠিন কেন বলছি, বংশগত কারণে। আমরা এর আগে কিছু প্রসঙ্গে বলেছিলাম যে আমরা প্রত্যেকটা মানুষ, আমরা সমাজবদ্ধ জীব, কিন্তু সমাজের মধ্যে আমরা কোথায় জন্মাই? আমরা একটা পরিবারে জন্মাই, তাই তো? তারপর সেই অনেকগুলো পরিবার নিয়ে একটা সমাজ হয়, তাই তো? এখন তো মিক্সড কালচার আরো ক্রিটিক্যাল। তো আমাদের একদম সহজ যদি গ্রাম্য জীবন ধরি, এরকম হয়। এরপর কি, সেই প্রথমত প্রত্যেক ব্যক্তির একটা পারিবারিক নিয়ম কানুনের মধ্যে বেড়ে উঠতে হয়, তারপর একটা সামাজিক, তারপর যখন বাইরে যাচ্ছ তখন অনেক সামাজিক গুলোকে নিয়ে তোমাকে সামারাইজ করে নিতে হয় যে কোন কোনগুলো গ্রহণ করবো, কোনগুলো ছাগড়ির মতো শিখে নিতে হয় যে এগুলো এই বিষয়গুলো নিয়ে আমাকে চলতে হবে। তো যাই হোক, তো সেই ক্ষেত্রে কি হয়, একজন ধরো খুব সৎ নিষ্ঠাবান ব্যক্তি, হুম, ফ্যামিলি, তার ফ্যামিলির লোকেদের বেশিরভাগ মেন্টালিটি সেরকমই হয়। আবার ধরো কিছু ফ্যামিলির আছে, ধরো যারা ধরো চুরি ডাকাতি স্মাগলিং করে, তাদেরও তো ফ্যামিলি আছে, তারাও বিয়ে টিয়ে করে, তাদেরও সন্তানাদি হয়, তারাও দাদু হয়, নাতি হয়, এরকম অনেক আছে, তারা ওইসব কাজই করে আসছে। তাদের মেন্টালিটি কিন্তু ওই দুটোর ওই আগেরটার থেকে অনেক পার্থক্য, এটাই বলা হচ্ছে, আর কিছু নয়। তো এইসবগুলো নির্ধারণ করা খুব কঠিন হয়ে পড়ে, এগুলো পরীক্ষা করে জানাও সম্ভব হয় না, কেননা ছোট থেকেই সেইভাবেই ট্রিট হয়ে আসছে। আবার একইভাবে দেখো যে যে আমি ছোট করছি না, তো সাধারণভাবে ইন জেনারেল দেখবে, যদি কলকাতার দিকে যারা থাকো তারা বুঝতে পারবে, যারা ধরো একটু, মানে আমি এর দ্বারা এই বলতে চাইছি না কিন্তু যে, মানে কি বলবো, আমি শুধু ভাবভাবটা, মানসিক অবস্থাটা, ধ্যান ধারণাটা বোঝাতে চাইছি, যে যারা খুব উচ্চবিত্ত, তাই তো, তাদের মেন্টালিটি একটা অন্য ধরনের। আবার আমরা মধ্যবিত্ত, দেখবে বেশিরভাগের মেন্টালিটি একটু অন্য ধরনের। আবার দেখবে একেবারে নিম্নবিত্ত, তাদের মেন্টালিটি একটু অন্য ধরনের। সবকিছুর ব্যতিক্রম আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, তাই তো? তো এগুলো, এই সকল কারণ অনেক থেকে যায়, যার ফলে পরীক্ষণ করে মানে পরীক্ষার মাধ্যমে কৃত্রিম পরিবেশে ঠিকঠাকভাবে ধরা সম্ভব নয়। যাই হোক, এরপর দেখো আমরা কিছু কোশ্চেন এখানে দেখছি, এখানে 2-4টে কোশ্চেন আমরা আলোচনা করব, অ্যান্সার তোমরা পরে অন্যগুলো সব দেখে নেবে। তারপরে আমরা চলে যাব সংবেদনে, সংবেদন এবং প্রত্যক্ষণ। এখানে বলো তো, দেখতে পাচ্ছ ঠিকঠাক? আর একটু বড় করে দিই, এখানে বড় করা যাবে না। হুম, দেখো, এইটাই দেখো তো 7-এরটা। আর কেউ? এটা কি তিথি বললে না? আর কেউ? এই দুটোই, সবার দুটো এইটাই মনে হচ্ছে তো? দেখো, মনোবিজ্ঞানের কারণ অনুসন্ধানে কেবল পূর্ববর্তী অবস্থা পর্যবেক্ষণ যথেষ্ট নয়। পূর্ববর্তী অবস্থা পর্যবেক্ষণ যথেষ্ট নয়, এটা কেন? পূর্ববর্তী অবস্থা মানে কি না,
আমরা যে সকল বিশেষ মানসিক অবস্থার প্রকাশ যে ধরনের অঙ্গভঙ্গিতে হয়, এইটা দেখে যেটা আমরা অভ্যস্ত, তাই তো, সেটাতে যথেষ্ট নয়। কেন? না, কারণ মন ক্রিয়াশীল এবং উদ্দেশ্যমূলক, কারণ তথ্য অপ্রতুল, কারণ পরীক্ষায় ত্রুটি থাকে, কারণ পূর্ববর্তী অবস্থা অপ্রাসঙ্গিক। দেখো, এক নম্বরেরটাই হবে। কেন পূর্ববর্তী অবস্থা অপ্রাসঙ্গিক? সব সময় তো হতে পারে না, কোনো কোনো সময় প্রাসঙ্গিক হতে পারে। কারণ পরীক্ষায় ত্রুটি থাকে, হ্যাঁ, সবসময় যে ত্রুটি থাকে সেটাও নয়। কারণ তথ্য অপ্রতুল। অপ্রতুল কেন? অপ্রতুল মানে যে কম, এরকম, এটাও ঠিকঠাক বলা যাবে না। কেননা আমাদের তথ্য যেগুলো পর্যবেক্ষণ পদ্ধতিতে আমাদের যে তথ্য থাকে সেটা অবশ্যই ঠিকঠাকই থাকে। এরটাই উত্তর। আচ্ছা, এইটা বলো তো, 15টা, 15টা কতটা? ডি, সি, হ্যাঁ। এখানে তো এইটা কেন বললাম, দেখো এরকম ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের আসে, 9 দিয়ে দিয়েছে। আলোচ্য বিষয়বস্তু কি? আলোচ্য বিষয়বস্তু বুদ্ধি, ব্যক্তিত্ব, এগুলো সব ঠিক আছে, স্মৃতি বিস্মরণ, অস্থিরতা, এইটা নয়, তাই না? এরপর দেখো, 4 বলো তো, এটা কনসেপচুয়াল আছে। আহ, বি হবে। ব্যক্তির অবস্থানের উপর নির্ভর করে বা ব্যক্তির উপর নির্ভর করে, এটা ঠিক আছে। মন সকলের জন্য একরকম, এটা নয়, আলাদা আলাদা। মন অদৃশ্য, ঠিক আছে, মন অদৃশ্য, মন অদৃশ্যর জন্য যে ব্যক্তিকেন্দ্রিক সেরকম তো নয়। অদৃশ্যতা অনেক কিছু বস্তু আছে এছাড়াও। তারপরে কি, মন একটি নির্দিষ্ট সামাজিক গোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত। হ্যাঁ, তো সামাজিক গোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত অনেক কিছু হতে পারে, সেটা মন কেন, শুধু মন কেন হবে, তাই না? তার জন্য এটা। আর একটা অপশন গেল কথা, ও এখানে পৌঁছে গেছে। এইটা, এইটা দেখো তো, মনোবিজ্ঞানে ব্যক্তি ও সমাজের সম্পর্ক কেমন? সম্পূর্ণ আলাদা, ব্যক্তি সম্পূর্ণ সমাজ থেকে বিচ্ছিন্ন, সমাজ ব্যক্তির মনকে প্রভাবিত করে, ব্যক্তির মন সমাজকে প্রভাবিত করে করে না। কোনটা হবে? এখানে আছে আরেকটা, ব্যক্তির মন সমাজকে প্রভাবিত করে না, ব্যক্তির সমাজ ব্যক্তির মনকে প্রভাবিত করে, সম্পূর্ণ আলাদা। কোনটা? বোঝা যাচ্ছে না, যাই হোক এটা একদম, 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 সি। এই ধরনের কনসেপচুয়াল কোশ্চেন থাকবে। এইটা তো সবাই পারবে দেখি, সবাই মাত্র পড়ালাম। বৈজ্ঞানিক স্তর একদম, লাস্ট স্তর, বিজ্ঞান সমর্থ বা বৈজ্ঞানিক স্তর একই। উম, এইটা বলো তো, 20 পড়ালাম এই মাত্র। একদম।
হ্যাঁ বলো। নিয়ন্ত্রিত পরীক্ষা। হ্যাঁ, এটা হচ্ছে যে নিয়ন্ত্রিত পরীক্ষণমূলক পদ্ধতি বা এক্সপেরিমেন্টাল মেথড হচ্ছে যে নিয়ন্ত্রিত পরিবেশে বা নিয়ন্ত্রিত ভাবে পরীক্ষায় কি মানসিক ঘটনা পর্যবেক্ষণ, এটা একদম ঠিকঠাক। নিয়ন্ত্রিত পরীক্ষায় মানসিক ঘটনা পর্যবেক্ষণ সংক্ষেপে করে দিয়েছে, এটা এটা হলো নিয়ন্ত্রিত পরিবেশের মাধ্যমে নিয়ন্ত্রিত পরিবেশে আহ, মানসিক অবস্থার পরীক্ষার আহ, মানে পর্যবেক্ষণ, এরকমটা হতে পারে। একটু বড় করে যদি মূল যদি কথাটা বলা হয়, নিয়ন্ত্রিত পরিবেশে ওই যে নিরপেক্ষ ভেদ্য এবং সাপেক্ষ ভেদ্য দুটো কথা বলা হয়েছে, যে নিয়ন্ত্রিত পরিবেশে মানসিক অবস্থার মানে নিয়ন্ত্রিত পরিবেশের উন্নতি অবনতির মাধ্যমে মানসিক অবস্থার পরিবর্তন ঘটানোই হচ্ছে কি পর্যবেক্ষণ পদ্ধতি, তাই তো? মানে পরিবর্তন ঘটিয়ে দেখা হয়, পরীক্ষা করে দেখা হয় যে মানসিক অবস্থার উন্নতি না অবনতি হচ্ছে। হ্যাঁ, এটাই হচ্ছে কি পর্যবেক্ষণ পদ্ধতি। দার্শনিক আলোচনা করে কি, দার্শনিক আলোচনা করা হয় মানে কি, আমরা যেমন ধরো ন্যায় দর্শন পড়ছি, আমরা বেদান্ত দর্শন পড়ছি, শুধুমাত্র আলোচনা সেটা তো নয়, শুধুমাত্র অনুমান করে সেটাও তো নয়। এখানে যদি আমি পর্যবেক্ষণ বলতাম তাহলে অনুমান করে, আবার কি স্বপ্ন ব্যাখ্যা করে, এটা তো নয়, একেবারে অপ্রাসঙ্গিক। নিয়ন্ত্রিত পরিবেশে পরীক্ষার মাধ্যমে মানসিক ঘটনার পর্যবেক্ষণ, তাই তো? এটাই মানে যদি ঠিকঠাক ভাবে ভেঙে বলা হয় এটাই হবে। এরপর দেখো, হ্যাঁ, বাহ্য দর্শনে একই বাহ্যিক প্রকাশের ভিন্ন মানসিক অবস্থা, উদাহরণ কি? বাহ্য দর্শনে ওই যে আমরা একটু আগে দেখলাম যে একই বাহ্যিক প্রকাশের, বাহ্য দর্শনে কি হবে, আমরা করি না অপরের বাহ্যিক প্রকাশটা আমরা দেখি, যার ফলে আর সেখানে কাজে লাগাই কি আমাদের নিজেদের অন্তর্দর্শন, এবং যার ফলে আমরা একটা সিদ্ধান্ত নিই। যে বাহ্য দর্শনে একই বাহ্যিক প্রকাশের ভিন্ন মানসিক অবস্থা, উদাহরণ কি? অবস্থার উদাহরণ কি, বা অবস্থার হলে ভালো হতো, মানসিক অবস্থার উদাহরণ কি? হাসি সবসময়, হ্যাঁ বলো। একদম এই একই একই উদাহরণটা ওখানে করলাম, আমরা দেখলাম, তাই না? এই সেম উদাহরণ আমরা দেখলাম, আমরা খুব দুঃখেতেও কাঁদি, আবার খুব সুখেতেও কাঁদি, খুব আনন্দ যখন হয়। এইটা দেখো তো। একদম একদম একদম। এই যে একই ধরনের একটা দেখো পরীক্ষণ পদ্ধতি কি? বি, অ্যান্সার বি, নিয়ন্ত্রিত পরিবেশে মানুষ ভিত্তিক সৃষ্টি ও পর্যবেক্ষণ। 40, এটা দেখো, কেন পরীক্ষণ পদ্ধতিকে মনোবিজ্ঞানের সবচেয়ে কার্যকর পদ্ধতি বলা হয়? কারণ এটি বিজ্ঞানসম্মত ও নিয়ন্ত্রিত, কারণ এটি দ্রুত কাজ করে, কারণ এটি সহজ, কারণ এটি অন্তর্দর্শনের বিকল্প। এ বললে, কে বললে? দেখো, এ হবে। কেন? কারণ এটি বিজ্ঞানসম্মত ও নিয়ন্ত্রিত, নিয়ন্ত্রিত পরিবেশেই আমাদের হাতে, তাই তো? তো
আর এটি বিজ্ঞানসম্মত, আমরা একটু আগে বললাম যে পরীক্ষণ পদ্ধতি এখানে মনোবিজ্ঞানকে বিজ্ঞানের রূপ দেয়, এটি দ্রুত কাজ করে, এটি সহজ অন্তর্দশমিক, এগুলো কিছু নয়। তো যাই হোক, বাকি সব কোশ্চেন আছে তোমরা দেখবে। তাহলে আমাদের এইটা প্রথম পার্টটা শেষ হলো। এই ধরনের কোশ্চেন থাকবে। এইটা দাঁড়াও, অন্তর্দর্শনের ওই 3টে স্তর নিয়ে কি কোশ্চেন করেছিলাম, একটা হয়েছিল বৈজ্ঞানিক স্তর, ওই স্তরের ওই জায়গাটাও খেয়াল করবে, ওখানে এই সবগুলোতেই কোশ্চেন আছে। এরপর হচ্ছে সংবেদন। যাই হোক, এরপর আমরা সংবেদনটা শুরু করি। যে আমাদের ন্যায় দর্শনে তোমরা পড়েছো, একটু আমি বলে দিই ওই জায়গাটা, তাহলে এটা বুঝতে খুব সুবিধা হবে। যে আমাদের কি হয়, আমাদের প্রত্যক্ষের ক্ষেত্রে আমাদের নির্বিকল্পক, সবিকল্পক, প্রত্যক্ষ আমরা সবাই জেনেছি। ঠিক সংবেদন এবং প্রত্যক্ষণের পার্থক্যটা অনেকটা ওই নির্বিকল্পক আর সবিকল্পকের পার্থক্যের মতো। মনোবিদ্যায় সংবেদন এবং প্রত্যক্ষণের পার্থক্যটাও ঠিক ঠিক সবিকল্পক আর নির্বিকল্পক আর সবিকল্পকের পার্থক্যের মতোই। তো যাই হোক, এটা কিভাবে আমরা আস্তে আস্তে এগোবো, আমরা আরেকটু আলোচনা করি। যে আমরা ন্যায় দর্শনে আমরা দেখেছি প্রত্যক্ষ, যে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষের ফলে উৎপন্ন যে জ্ঞান, যে অশব্দ অভ্রান্ত নিশ্চয়াত্মক জ্ঞান, সেটাই প্রত্যক্ষ। তার মানে কি, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষের ফলে উৎপন্ন যে জ্ঞান সেটা প্রত্যক্ষ। এরপর ওগুলো কি বৈশিষ্ট্য পরের কথা। এটা দুটো ভাগ, একটা নির্বিকল্পক। আমি 3-4টে বিষয় পরপর বলছি, তোমাদের আগের জন্যও ভালো হবে। যে অয়ং ঘট, এটা কি? অয়ং ঘট এটা নির্বিকল্পক জ্ঞানের উদাহরণ, নির্বিকল্পক প্রত্যক্ষ। অয়ং ঘটমহং জন, আমি এটিকে ঘট রূপে প্রত্যক্ষ করলাম, এটা সবিকল্পক প্রত্যক্ষের উদাহরণ। অয়ং ঘট এটা নির্বিকল্পক প্রত্যক্ষ। এই অয়ং ঘট এটাকে বিষয় করে অয়ং ঘটমহং জন, আমি পরবর্তীক্ষণে একটা জ্ঞান হয়, সেটা হচ্ছে কি সম্পূর্ণ জ্ঞান। প্রথমেরটা কিন্তু সম্পূর্ণ জ্ঞান নয়, এটি এটি ঘট, এটা আর কি, এটা কি করা যায়, এটাই তারা কি হয়, এটার বৈশিষ্ট্য কি আমি জানি না। একদম বাচ্চা ছেলে দেখবে, প্রথম এটা বোতল, দেখবে বোতল দেখাতে বলছো, দেখিয়ে দিচ্ছে ওটা বোতল, এটা বাটি, এটা খেলনা, কিন্তু আদৌ জানে না ওই বোতলটার সঙ্গে অপরটার পার্থক্য কি, বোতলটার দ্বারা কি হয়। একদম প্রথমক্ষণে আস্তে আস্তে শিখে, ওটা হচ্ছে তার জ্ঞান নির্বিকল্পক স্তরে থাকে। পরে যখন বড় হয় তখন জ্ঞানটা হয় সবিকল্পক। ওই জন্য দেখবে বাচ্চাদের প্রচুর কথা, আচ্ছা এটি বোতল, আচ্ছা এইটি অন্য একটা দিয়ে বলবে এইটা কেন বোতল নয়, এইটা তাহলে কি, এটার দ্বারা কি হয়। দেখবে একটু বড় হতে থাকলে বাচ্চাদের কোশ্চেন হচ্ছে এরকম। তো এরপর নির্বিকল্পক সবিকল্পক, নির্বিকল্পকে কি, জাস্ট একটা, যে একটা কিছু, সেটা আসলে অন্যগুলোর থেকে পার্থক্য কি, সেটার দ্বারা কি হয়, এই সকল জ্ঞান থাকে না। সবিকল্পকে কি না, সবকিছু নামজাতি গুণক্রিয়া বিশিষ্ট রূপে, নির্বিকল্প কি অবিশিষ্ট রূপে। তো এই যে নির্বিকল্পক এবং সবিকল্পক, অয়ং ঘট আর একটা কি অয়ং ঘট মহঞ্জনামি, তাই তো। তো ব্যবসায়াত্মক আর ব্যবসায় এবং অনুব্যবসায়, ন্যায় মতে জ্ঞান কি অনুব্যবসায়াত্মক, তাই তো, অনুব্যবসায় হবে। ব্যবসায় জ্ঞান প্রথমটা হচ্ছে অয়ং ঘট, ব্যবসায় জ্ঞানকে বিষয় করে কি অনুব্যবসায়। তো একটা কি, একটা হচ্ছে কি নামজাতি গুণ ক্রিয়া অবিশিষ্ট, আর একটা হচ্ছে কি নামজাতি গুণ ক্রিয়া বিশিষ্ট। ঠিক আমরা এখানে দেখতে পাবো এরপর যে সংবেদন এবং প্রত্যক্ষণে যে প্রাথমিক বস্তুর প্রাথমিক জ্ঞান, নামজাতি গুণ ক্রিয়া অবিশিষ্ট, এরকম একটা জ্ঞান, সেটা সংবেদন বলছেন, পরেরটা হচ্ছে প্রত্যক্ষণ বলছেন। এটা জাস্ট একটু মাথায় ঢুকালাম, অল্প সংক্ষেপে বললাম, এই জন্য এটা বুঝতে সুবিধা হবে। দুটো বিষয়, যে একটা সংবেদন আর একটা প্রত্যক্ষণ। আমরা প্রথমে সংবেদন পড়বো, এবং সংবেদন সম্পর্কিত একটা মত, এই যে তোমাদের সিলেবাস সংবেদনের, এটি সেন্সেশন ডেফিনেশন আছে, অ্যাট্রিবিউটস অফ সেন্সেশন আছে, ও একটা ফেকনার ল আছে, 3টে বিষয় আছে। তো
সংবেদন সম্পর্কে মনোবিজ্ঞানী শালি তিনি কি বলছেন, ইন্দ্রিয় সংলগ্ন অন্তর্মুখী স্নায়ুর বহিঃপ্রান্ত উদ্দীপিত হয়ে মস্তিষ্কে সরলতম চেতনার উদ্বেগকে সংবেদন বলে। ইন্দ্রিয় সংলগ্ন অন্তর্মুখী স্নায়ুর বহিঃপ্রান্ত উদ্দীপিত হয়ে মস্তিষ্কে সরলতম চেতনার উদ্রেককে সংবেদন বলে। মানেটা কি না, এখানে বিষয়টা দেখতে হবে যে সংবেদনে কি হচ্ছে, একটা উদ্দীপক ইম্পর্টেন্ট, একটা দেহ বা স্নায়ুতন্ত্র, একটা মন, তাই তো। স্নায়ুতন্ত্র কি হয় না, উদ্দীপকের দ্বারা উদ্দীপিত হয়ে সেটা কোথায় পৌঁছায় না আমাদের অন্তরে, তাই তো, একটা কিছুর বার্তা পাঠায়, সেটা হচ্ছে সংবেদন। কেমন না, আরেকটা কি, উদ্দীপকটা কি না, বাহ্য বা অন্তর যে কোনো পরিবর্তন যা ইন্দ্রিয় বা স্নায়ু উদ্দীপিত করে তাকে উদ্দীপক বলে। যেমন কি আলোর রশ্মি দৃষ্টির জন্য পর্যাপ্ত উদ্দীপক, আর পচা জিনিস দেখা, বমি অপর্যাপ্ত উদ্দীপক। তো যাই হোক, উদ্দীপক মানে কি, বাহ্যিক যে পরিবেশ। আমাদের ন্যায় দর্শনে আরো ভালো করে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে যে বিষয়। উদ্দীপক মানে কি, আমাদের সহজ কথাই, কেন ন্যায় দর্শনের কথাটা বললাম যে তোমাদের খুব ক্লিয়ার পরিষ্কার ভাবে হয়ে যাবে যে উদ্দীপক মানে সহজ কথাই হচ্ছে বিষয়। আমাদের ন্যায় দর্শনে বলা যে ইন্দ্রিয় বিষয় সন্নিকর্ষ। সন্নিকর্ষ হবে কখন না, আমার ইন্দ্রিয় যদি থাকে, চোখ যদি থাকে, এখানে যদি আলো থাকে, তাহলে চোখের সঙ্গে আলোর সন্নিকর্ষ হবে। এখানে কি বলা হচ্ছে, একটু ঘুরপথে আলো যদি থাকে তাহলে সেই আলো, তাই তো, কিসের মাধ্যমে, আমাদের এই চোখের মাধ্যমে কোথায় যাবে, আমাদের চোখ থেকে স্নায়ুতন্ত্র হয়ে কোথায় যাবে, আমাদের মনে। বোঝা যাচ্ছে? তখন আমি বুঝতে পারবো কি না, এইটা এখানে রৌদ্রোজ্জ্বল আলো যদি থাকে কোন একটা বিষয় আমরা দেখতে পাবো। মানেটা কি, কি বলা হচ্ছে না, সেই বিষয়টা আমাদের ইন্দ্রিয়কে বা স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে, এবং সেই উদ্দীপনা উদ্দীপক থেকে প্রাপ্ত, মানে বিষয় থেকে প্রাপ্ত যে উদ্দীপনা, সেটা কোথায় যাবে, আমাদের মনে যাবে, তাই তো। এটা হচ্ছে সংবেদনের মূল কথা। যে সংবেদন মানে কি, আমার সামনে কোনো উদ্দীপক আছে, মানে বিষয় আছে, বস্তু আছে, সেই বস্তু আমি চোখ ফিরে দেখলাম, চোখ মেলে তাকালাম, আমি দেখলাম একটা মোবাইল আছে। এইটা কোথায় যাচ্ছে, আমার জ্ঞানটা ভেতরে যাচ্ছে, তাই তো। এই যে প্রাথমিক, সেটা হচ্ছে কি, প্রাথমিক যে জ্ঞান, সেটা হচ্ছে সংবেদন। এরপর আমরা প্রত্যক্ষণে দেখব যে সংবেদনটাকে যখন আমরা বিশ্লেষণ করে দেখছি যে এই বিষয়টা, এই বৈশিষ্ট্য এই অন্য বিষয় থেকে আলাদা, মানে ঠিক নির্বিকল্পক সবিকল্পের মতো, সেটা আমরা পড়বো কিসে না, প্রত্যক্ষণ। তাহলে সংবেদন মানে কি না, বহিস্থ উদ্দীপক, তাই তো, বহিস্থ উদ্দীপকের দ্বারা আমাদের স্নায়ুতন্ত্র, ইন্দ্রিয় বা স্নায়ুতন্ত্র উদ্দীপিত হয়ে আমরা যে, আমাদের উদ্দীপনা কোথায় যায়, আমাদের মনে যায়, এবং কি বহিস্থ উদ্দীপক সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি, জ্ঞান লাভ করি, প্রাথমিক ধারণা বলা হচ্ছে, সেটা হচ্ছে সংবেদন। বোঝা গেল? যাই হোক, উদাহরণ দেখো, যে গোলাপ ফুলের আলোক তরঙ্গ চোখের স্নায়ু উদ্দীপিত করে মস্তিষ্কে পৌঁছায়, ফলে ফুলের রং সম্পর্কে সংবেদন। আমার সামনে একটা লাল গোলাপ আছে, আমি চোখ মেলে তাকালাম, বাইরের গোলাপটা কি, বাইরের গোলাপটা হচ্ছে উদ্দীপক। উদ্দীপক উদ্দীপনা সৃষ্টি করলো কোথায় না, আমার চোখে। সেই চোখে হয়ে স্নায়ুতন্ত্রের মাধ্যমে আমাদের মস্তিষ্কে, আমাদের মনে পৌঁছাচ্ছে। মনোবিদ্যার আলোচনা, এখানে মনটা ইম্পর্টেন্ট, আমাদের মনে পৌঁছাচ্ছে, এবং আমাদের কি হচ্ছে না, গোলাপ ফুলের একটা লাল রং সম্পর্কে আমাদের ধারণা, তাই তো। এখানে সংবেদন মানে প্রত্যেকটি রং বলো, বর্ণ বলো, স্বাদ বলো, শুধু রং নয়, এখানে উদাহরণ হিসাবে রং, এটা হচ্ছে কালার, বর্ণ, গন্ধ, স্মেল, স্বাদ, টেস্ট, সবকিছু। ঠিক আমি ওই যে বললাম ন্যায় দর্শনের প্রত্যক্ষ আলোচনা নির্বিকল্প সবিকল্প, ঠিক এখানে পার্থক্য। সবকিছুরই প্রাথমিকটা হচ্ছে সংবেদন, আর যখন বিস্তারিত ভাবে, মানে নামজাতি গুণ ক্রিয়া বিশিষ্ট ভাবে যখন আমাদের প্রত্যক্ষ হচ্ছে, তখন সেটা, বা এখানে সংবেদনটা যখন বিশিষ্ট রূপ পাচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে প্রত্যক্ষ। বোঝা গেল নিশ্চয়? এরপর দেখো, ওই জন্য সরল মানে প্রাথমিক কেন বলছি, তার এখানে দেখো এই বৈশিষ্ট্য তো তোমরা বুঝতে পারবে, যে সংবেদন হলো
জ্ঞানের সরলতম উপাদান। একেবারে প্রাথমিক ভাবে আমার জ্ঞান হবে, জ্ঞান হওয়ার আগে আমাকে প্রাথমিক কিছু ডেটা, আরেকটা ব্যাপার যে ওই ব্যাপারটাও যদি মনে রাখতে পারো তাহলে হবে। কান্টের মতে দুটো ফ্যাকাল্টি স্বীকার করা, একটা ফ্যাকাল্টি সেন্সিবিলিটি, ফ্যাকাল্টি অফ সেন্সিবিলিটি, আর একটা আন্ডারস্ট্যান্ডিং। তো সেন্সিবিলিটি কি দেয়? আমাদের কিছু বাইরের ক্ষুদ্র ক্ষুদ্র ডেটা দেয়, সেই ডেটাগুলোকে জ্ঞানে পরিণত করে কে? না, আমাদের ফ্যাকাল্টি অফ আন্ডারস্ট্যান্ডিং। সে কিভাবে ডেটাগুলোকে কিভাবে একটার পর একটা স্থাপন করলে, মিশিয়ে গুছিয়ে গুছালে জ্ঞান হবে, সেই ব্যাপারটা সেগুলোকে নিয়ে জ্ঞান করে কে? ফ্যাকাল্টি অফ আন্ডারস্ট্যান্ডিং। তো ঠিক এরকমই পার্থক্য এখানে সংবেদন এবং প্রত্যক্ষণের মাধ্যমে। সংবেদন হচ্ছে একেবারে প্রাথমিক ডাটা, বোঝা গেল? একেবারে জ্ঞানের প্রাথমিক উপাদান। আর প্রত্যক্ষণ কি হচ্ছে? সেটা যখন জ্ঞান পরিপূর্ণ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে প্রত্যক্ষণ। যাই হোক, এর বৈশিষ্ট্যগুলো দেখলাম আমরা আরো পাবো। তো সংবেদন হলো জ্ঞানের সরলতম উপাদান, জ্ঞানের উপাদান সরবরাহ করে যেগুলো থেকে জ্ঞান গঠিত হয়। সংবেদন আমাদের দেখো নির্বিকল্প প্রত্যক্ষ বা কান্টের ওই আন্ডারস্ট্যান্ডিং, ফ্যাকাল্টি অফ আন্ডারস্ট্যান্ডিং এবং ফ্যাকাল্টি অফ সেন্সিবিলিটি, দুটো দেশ এবং কালের আকারে যখন আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ডেটা আমাদের ভেতরে যাচ্ছে, সেটা হচ্ছে কি কিসের মাধ্যমে? ফ্যাকাল্টি অফ সেন্সিবিলিটি। আর একটা হচ্ছে ফ্যাকাল্টি অফ আন্ডারস্ট্যান্ডিং কি করছে? যে আমাদের বুদ্ধির আকার এবং প্রকারের মাধ্যমে সেগুলোকে জ্ঞানে রূপান্তরিত করছে। তো ঠিক একই এখানে সংবেদন হচ্ছে প্রত্যক্ষণ কি করছে? না, সেই সংবেদনের ডেটাগুলোকে নিয়ে একটা জ্ঞান, পরিপূর্ণ জ্ঞান প্রদান করছে। ঠিক আছে, নির্বিকল্প প্রত্যক্ষ কি হয়? একটা নামজাতি গুণ ক্রিয়া অবিশিষ্ট নিষ্প্রকারকম, যেটা বলা হচ্ছে নিষ্প্রকারম জ্ঞানম প্রত্যক্ষম, নিষ্প্রকারম জ্ঞানম নির্বিকল্পকম, আরেকটা সস্প্রকারকম জ্ঞানম সবিকল্পকম। নামজাতি গুণ ক্রিয়া বিশিষ্ট রূপে অয়ং ঘটমহং জানামি, ব্যবসায় অনুব্যবসায়। যাই হোক, সংবেদনের উৎস উদ্দীপক, বাহ্য জগতের উদ্দীপকের সংস্পর্শে সংবেদন হয়। মানে কি? আমাদের উদ্দীপক বিভিন্ন ধরনের হতে পারে। চোখের উদ্দীপক এই উজ্জ্বল আলো, কানের উদ্দীপক কিন্তু এটা নয়, তাই তো? তার উদ্দীপক শব্দ। জীবের উদ্দীপক কিন্তু এই শব্দ বা গন্ধ নয়, জীবের হচ্ছে টেস্ট। নাকের উদ্দীপক কিন্তু টেস্ট নয়, শব্দ নয়, দৃশ্য নয়, এর কিন্তু গন্ধ, তাই তো? এরপর ত্বকের উদ্দীপক, ত্বকের উদ্দীপক কিন্তু ওগুলো নয়, ত্বকের উদ্দীপক অন্য, টাচ, স্পর্শ, বোঝা গেল? উদ্দীপক ভিন্ন ভিন্ন। তো যাই হোক, সংবেদন কি করে? সংবেদনের উৎস কি? না, উদ্দীপক। বিভিন্ন ধরনের উদ্দীপক হতে পারে। সংবেদন বাহ্য জগৎ সম্পর্কে জ্ঞান দেয়। অবশ্যই সংবেদন কি করে? বাহ্য জগৎ, আমাদের এই বাহ্য ইন্দ্রিয় সম্পর্কিত, আমরা বাহ্য জগৎ, বাহ্য ইন্দ্রিয়ের মাধ্যমেই তো বাহ্য জগৎ সম্পর্কে জ্ঞান লাভ করি। তার জন্য বলা হচ্ছে সংবেদন বাহ্য জগৎ সম্পর্কে জ্ঞান। মন নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এই সংবেদনের সময় মন কিন্তু নিষ্ক্রিয়, প্রত্যক্ষণে মন সক্রিয়, তাই তো? ঠিক একইভাবে লকের ক্ষেত্রে আমরা দেখব সরল ধারণা জটিল ধারণা কিভাবে গঠন করে, সরল থেকে জটিল, তাই তো? এগুলো আমরা রিলেট করে দেখাচ্ছি যাতে আমাদেরও চিন্তা ভাবনা করতে সুবিধা হয়। তো মন নিষ্ক্রিয় হবে থাকে কেন? না, আমি চোখ মেলে তাকাচ্ছি, আমি দেখতে পাবো, এই এক পলক দেখা, এখানে মন না থাকলে আমি দেখতে পাবো। কিন্তু এই যে দেখার পর এইটা কি একটা বিশেষ জিনিস, এটার সঙ্গে অপরের পার্থক্য কি, এই জ্ঞানটা অন্য জ্ঞানের থেকে নিম্নমানের উচ্চমানের, এই সকল বিষয়গুলো সেখানে মন দরকার, প্রত্যক্ষণে দরকার, কিন্তু সংবেদনে দরকার নেই। কান আছে আমি শুনতে পাবো, নাক আছে আমি গন্ধ পাবো, তাই তো? যদি গন্ধ থাকে, আমার নাক থাকে, আমি অবশ্যই পাবো। বাইরের উদ্দীপক অবশ্যই আমাকে উদ্দীপিত করবে এবং আমি সেই খবর পৌঁছে দেবো। কোথায় পৌঁছে দেবো? মস্তিষ্কে, মনে। আরেকটা কি? যে বস্তু কেন্দ্রিক মানসিক অবস্থা, যে সংবেদন মানসিক হলেও তা বাস্তব বৈশিষ্ট্যের উপর নির্দেশ করে। এখানে বাক্যটা হচ্ছে এটা নির্ভর করে হবে, ঠিক আছে? মানসিক হলেও বাস্তব বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। কেন? মানে বাহ্য জগৎ আমরা তো আলোচনা করলাম, যেটা মানসিক ব্যাপার হলে মনে পৌঁছে দিচ্ছে, ঠিক আছে, যে জ্ঞানটা আমরা তো আর বাইরে এই জ্ঞানটা এইভাবে দেখাতে পারছি না, এই সংবেদন, এইটা হলো সংবেদন, কিন্তু এটা ঘটছে কোথায়? মনে। কিন্তু আসলে কি? তার কাণ্ডারি হচ্ছে যে এই বাহ্যিক এই জগৎ, বাহ্য
বিষয়। তো যাই হোক, সংবেদন আমরা জানলাম যে একদম বস্তুর প্রাথমিক যে ধারণা বস্তু সম্পর্কে আমাদের, সেটা হচ্ছে কি সংবেদন। সংবেদনের বৈশিষ্ট্য আমরা দেখলাম যে আমাদের এই পাঁচটা ইন্দ্রিয় যে বিষয়, সেই বিষয় থেকে আমরা জ্ঞান লাভ বলছি যে আমরা প্রাথমিক ধারণা লাভ করি, প্রাথমিক ডেটা, তাই তো, আমাদের তথ্য, সেটাই হচ্ছে সংবেদন। এরপর আমরা দেখব যে সংবেদনের ধর্ম বা লক্ষ্য। টিচেনার মতে এতগুলো সংবেদনের ধর্ম বা মানে গুণ আছে। তো এগুলো দেখো 7টা। কি কি আছে সংবেদনের গুণ কি না, সংবেদনের শ্রেণীবিন্যাস নির্ধারণ করে। যেমন আলোক ও স্পর্শ সংবেদনের গুণ ভিন্ন, গুণগত পার্থক্য জাতিগত জেনেরিক ও উপজাতিগত স্পেসিফিক হতে পারে। এটা কি না, আমরা একটু আগে বললাম যে আমাদের চোখের বিষয় আলাদা, আমাদের নাকের বিষয় আলাদা, আমাদের ত্বকের বিষয় আলাদা, সেটাই বলা হচ্ছে যে গুণগত এর শ্রেণীবিন্যাস কিন্তু সংবেদনের আছে, তাই তো। যে যেমন আলোক সংবেদন স্পর্শ সংবেদন থেকে ভিন্ন, স্পর্শ থেকে গন্ধ সংবেদন ভিন্ন, গন্ধ থেকে স্বাদ সংবেদন ভিন্ন, তাই তো। তো এটা আবার দু ধরনের হতে পারে, জাতিগত আবার উপজাতিগত। টেস্টের থেকে আবার স্পর্শের যেমন ভিন্ন হয়, আবার উপজাতিগত কেমন না, বিভিন্ন ধরনের টেস্টেরও সেরকম পার্থক্য থাকে। শব্দের থেকে আলোর যেমন পার্থক্য হয়, সেরকম বিভিন্ন ধরনের শব্দেরও আমরা পার্থক্য করতে পারি। বোঝা গেল জাতি এবং উপজাতি। জাতি শব্দের সঙ্গে স্পর্শের, স্পর্শের সঙ্গে আলোকের, তোমার স্পর্শের সঙ্গে স্বাদের, এগুলো হচ্ছে কি জাতিগত, মানে গুণগত পার্থক্যটা কি জাতিগত পার্থক্য। আবার একই জাতির মধ্যে আবার উপজাতি, টেস্টের বিভিন্ন রকম, তাই তো, বর্ণের বিভিন্ন রকম, গন্ধের বিভিন্ন রকম, তাই তো, একে অপরের মধ্যে যে পার্থক্য। তীব্রতা ইন্টেন্সিটি, তো সংবেদনের পরিমাণগত ধর্ম। তীব্রতা উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে। এই যে সংবেদনের পরিমাণগত ধর্ম বা তীব্রতা, এটা কি উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে। যেমন বজ্রপাতের শব্দ ফিসফিস করার শব্দের তীব্রতা আলাদা, মানে কোনটা প্রবল আর কোনটা কি বলবো প্রবল নয়, স্বল্প। স্পষ্টতা কি, স্পষ্টতার ভিত্তিতেও তোমার কি বলে সংবেদনের পার্থক্য নির্ধারিত হয়। মানে একই শ্রেণীর সংবেদনের মধ্যে পার্থক্য হয় স্পষ্টতার দিক থেকে। তো যেমন কি ধরো কোনো কিছু একটা দেখলে অস্পষ্ট আলোকে দেখা আর স্পষ্ট আলোকে দেখা, কোনটা বেশি স্পষ্ট হবে না, স্পষ্ট আলোকে দেখাটা, তাই তো, বেশি আলোকে দেখাটা। স্থায়িত্ব মানে কতক্ষণ স্থায়ী করে, ডিউরেশন। সংবেদন অব্যাহত থাকার সময়কাল কি, যা উদ্দীপকের স্থায়িত্বকাল অনুসারে পরিবর্তিত হয়। ধরো কি বলবো, ধরো একটা ক্রিকেট ম্যাচ দেখছো, ধরো একটা বল হলো, যতক্ষণ হবে ততক্ষণই তুমি ওই বলটা মারলো, ওই টাইমটা ওইটুকখানি হবে। তুমি তো গ্যালারিতে বসে দেখছো, ওই যে মারলো ওটাই, তাই তো। আবার এরকম হতে পারে যে তোমার সামনে ধরো কোনো একটা বিষয় আছে, কনস্ট্যান্ট আছে সেই বিষয়টা, তাহলে সেই বিষয়টার সংবেদনটা অনেক দীর্ঘস্থায়ী ধরে হবে, দীর্ঘক্ষণ ধরে হবে। এটাই হচ্ছে বিস্তৃতি। আর হচ্ছে কি স্থানীয় বৈশিষ্ট্য, সংবেদনের স্থানভিত্তিক পার্থক্য, যেমন দেহের বিভিন্ন অংশ স্পর্শে পৃথক অনুভূতি। কেমন কি, যেমন ধরো দেহের বিভিন্ন অংশ স্পর্শে, কারো কাতুকুতু লাগে, তাই তো। ধরো তোমার ব্যথা হয়েছে, পায়ে হয়তো পড়ে গেছো, সেখানে স্পর্শ করা হচ্ছে, তখন সেটা কি ব্যথা লাগবে, সেই স্পর্শটা ভালো হবে না, তাই তো। আবার ধরো মাথা ব্যথা করছে, কেউ হয়তো মাথা যদি টিপে দেয়, সেই স্পর্শটা অনেক আনন্দের হবে। এটাই, আর কিছু নয়। আবার হচ্ছে সুখ দুঃখের সুর, সেটা কি না, কিছু মনোবিজ্ঞানীর মতে সংবেদনের সাথে প্রীতিকর বা অপ্রীতিকর অনুভূতি জড়িয়ে থাকে, যদিও সবাই এটি মানেন না। যে সংবেদন অবশ্যই এটা অনেক ক্ষেত্রে গ্রহণীয়, অনেক ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়, গ্রহণীয় বটে। কেননা অনেক অনেক বিষয় আছে যে বিষয় দেখলে আমাদের কি, যে ধরো এটা আমাদের স্যার আমাদের বলেছিলেন, এটা খুব সুন্দর, যে ধরো কারোর স্বামী মারা গেছে সদ্য, তাই তো, বিরহে আছেন, আবার কেউ হয়তো নতুন নতুন প্রেম করছে, তাই তো,
18, 20, 22 বছর বয়স, হয়তো দুজনেই প্রথম প্রেম শুরু হয়েছে, তাদের কাছে গোলাপ ফুল একটা কেমন লাগবে? আর যার হয়তো সদ্য স্বামী মারা গেছে, সদ্য ব্রেকআপ হয়েছে এখনকার দিনে, তো ধরো তাহলে তখন সেখানে গোলাপ ফুলটা কেমন লাগবে? দুটোই একই গোলাপ ফুল, কিন্তু দুটোর মধ্যে অনুভূতি ভিন্ন ভিন্ন, তাই তো? তো যাই হোক, সংবেদন আমরা দেখলাম। এরপর কি সংবেদনের পরিসর। এটা কি বলা দরকার? হ্যাঁ, এটা একটু বলতে হবে। ওয়েবার ফেক্সনারের সূত্রটা আমরা বলবো। এইখানটা একটু বলি যে তাহলে এই উদ্দীপক ও সংবেদন সম্পর্কে আমাদের একটা সংক্ষিপ্ত যে কি হয়েছিল, ধরো ঠিক আছে। উদ্দীপকের তীব্রতা বৃদ্ধি পেলে সংবেদনের তীব্রতাও বৃদ্ধি পায়, এটা আমরা জেনেছি। তবে উদ্দীপক কি হয় না, উদ্দীপকের তীব্রতা খুবই কম হয় যদি, সেক্ষেত্রে কি হয় না, তা বোধগম্য সংবেদন সৃষ্টি করতে পারে না। উদ্দীপক যদি খুবই মানে তার তীব্রতা খুবই যদি কম হয়, তাহলে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে সংবেদন সৃষ্টি হয় না। যেমন ধরো, খুব কম আলোকে অনেকে দেখতে পায়, অনেকে আবার পায় না, অনেকে অল্প দেখতে পায়। আবার হচ্ছে কি, তীব্রতা বৃদ্ধি পেলে সংবেদনের তীব্রতা বৃদ্ধি পায়, যে আলো বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে হ্যাঁ আমাদের বিভিন্ন স্তরের সংবেদনগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে, কম বেশি প্রবল এরকম হয়ে থাকে। উদ্দীপকের একটি নির্দিষ্ট ন্যূনতম শক্তি থাকা প্রয়োজন, যা নিছক বোধগম্য জাস্ট পারসেপ্টেবল সংবেদন সৃষ্টি করে। এই সীমাকে উদ্দীপকের নিম্ন সীমা বলা হয়। তো উদ্দীপকের একটি ন্যূনতম শক্তি থাকা প্রয়োজন, যে আমরা যে উদ্দীপকের কথা বলছি, উদ্দীপক মানে কি বাহ্য বস্তু, সেই বাহ্য বস্তুর শক্তি থাকা প্রয়োজন। মানেটা কি, যে নিছক বোধগম্য মানে কি, মানে শুধুমাত্র যাকে প্রত্যক্ষ মানে তাকে যেন দেখা যায় বা তাকে যেন অনুভব করা যায়, মানে এই ইন্দ্রিয়গুলোর সাহায্যে যাতে তাকে মোটামুটি পাওয়া যায়। মানে যে শব্দটা, এরকম যদি শব্দ হয় যে আমার থেকে এখন 10 কিলোমিটার দূরে শব্দ হচ্ছে, আমি কেন শুনতে পাচ্ছি না, সেটা নয়। এখানে নিছক বোধগম্য যুক্ত হতে হবে, যে এমন শব্দ হতে হবে যেন আমি মোটামুটি একটু হলেও শুনতে পাই। তো এই জন্য এটাকে নিছক বোধগম্য সংবেদন সৃষ্টি করে বলা হচ্ছে, যে ন্যূনতম যে শক্তি উদ্দীপকের, সেটা কি নিছক বোধগম্য সংবেদন সৃষ্টি করে। এই সীমাকে উদ্দীপকের নিম্ন সীমা বলা হয়, লোয়ার লিমিট। লোয়ার লিমিট কোনটা না, উদ্দীপকের একদম প্রাথমিক যে সংবেদন সৃষ্টি করার ক্ষমতা, নিছক বোধগম্য জাস্ট পারসেপ্টেবল, এটাকে কি বলা হচ্ছে, লোয়ার লিমিট, কি উদ্দীপকের নিম্ন সীমা, তাই তো? আরেকটা কি, উদ্দীপকের একটি ঊর্ধ্ব সীমাও আছে, সেটা কি তীব্রতা বৃদ্ধি পেলে সংবেদনের তীব্রতা আর বাড়ে না। ঊর্ধ্ব সীমা কোনটা, আমাদের মধ্যে দেখবে একটা লিমিটেশন আছে, প্রচুর জোরে শব্দ, তাই তো? একটা টাইমে কি হয়, আমাদের এরকমও শোনা যায় যে কানের অনেকে বলে পর্দা ফেটে গেছে, এরও একটা নেওয়ার লিমিটেশন আছে। এটা হচ্ছে কি ঊর্ধ্বসীমা, যে এই ঊর্ধ্বসীমাটাকে বলা হচ্ছে যে এই ঊর্ধ্বসীমা, এটা যদি আরো বৃদ্ধি পায় তাহলে সংবেদনের তীব্রতা আর বাড়ে না। কি একটা উদাহরণ দিই, যে আমাদের ছোটখাটো লাগছে দেখবে, কিন্তু অনেক বড় যখন আমাদের অ্যাক্সিডেন্ট হয়, যন্ত্রণাটা অনুভূতি হয়, তখন যন্ত্রণা মানে একটা আপার লিমিট ক্রস করে যায়, যার ফলে কি হয়, আমাদের যন্ত্রটা আমাদের হয় না বলেই চলে, অনেক কম হয় সেই তুলনায়, ছোটখাটোর তুলনায়। তো যাই হোক, পরে হয় সেটা, সেই টাইম মুহূর্তে হয় না। আরেকটা কি, সংবেদনের পরিসর কি তাহলে, সংবেদনের নিম্ন সীমা একেবারে যেটা নিছক বোধগম্য, আর একটা ঊর্ধ্ব সীমা একেবারে আলটিমেট, এই পর্যন্তই আমাদের ইন্দ্রিয় গ্রহণ করতে পারবে, এর বেশি নয়। এই নিম্ন সীমা এবং ঊর্ধ্ব সীমার যে মধ্যবর্তী স্তর, সেটা কি, সেটাই হচ্ছে সংবেদনের পরিসর। এইগুলোই ইম্পর্টেন্ট, নিম্ন সীমা, ঊর্ধ্ব সীমা, সংবেদন কত পর্যন্ত হবে, ঊর্ধ্ব সীমা পর্যন্ত, হ্যাঁ কত থেকে হবে, নিম্ন সীমা পর্যন্ত। এরপর কি, সংবেদনের একটা তোমার সংবেদন সম্পর্কে একটা মত আছে, কার, ওয়েবার ফেক্সনার। ওয়েবারের একটা মত, ওয়েবার এবং ফেক্সনারের মতকে যুক্ত করে ওয়েবার ফেক্সনার মত বলা হয়েছে, এবং কিছু তাদের মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, এবং এই যে কিভাবে সংবেদন মানে আমরা লাভ করি, হ্যাঁ সংবেদন কিভাবে পরিমাপ করব, তীব্রতা বাড়ার সঙ্গে কিভাবে বাড়বে, এই সকল বিষয় নিয়ে ওখানে আলোচনা করা হয়েছে। তো যাই হোক,
ওয়েবার ফেক্সনার, এটা ফেক্সার হয়ে গেছে, এটা হচ্ছে যে ফেক্সনার হবে। আচ্ছা, এটা একটু চেঞ্জ করবো, এটা ফেক্সনার হবে, ওয়েবার ফেক্সনার। তো যাই হোক, ওয়েবারের এবং ফেক্সনারের দুজনের মতটাকে একসাথে নিয়ে ওয়েবার ফেক্সনার ল, এটা বলা হয় সংবেদন সম্পর্কিত। এটা কি না, ওয়েবার ফেক্সনার সূত্র বা মানসিক দৈহিক সূত্র, ওয়েবার কি দিয়েছে যে ওয়েবার হচ্ছে যে কি মানসিক সূত্র, আর ফেক্সনার দৈহিক সূত্র সংবেদন সম্পর্কে। এই দুটো দিয়ে আমাদের একটা সংবেদন সম্পর্কিত একটা নিয়ম, একটা মতবাদ সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে কি ওয়েবার ফেক্সনার ল বা সাইকোফিজিক্যাল ল। তো মূলত কি, এটা কি সংবেদনশীলতা এবং উদ্দীপকের তীব্রতার মধ্যে সম্পর্ক নির্ণয় করে থাকে, যা মনস্তাত্ত্বিক এবং শারীরবৃত্তীয় অবস্থার মধ্যে সম্বন্ধ প্রতিষ্ঠিত করে। তো এই এখানে ওয়েবার ওয়েবারের যে পর্যবেক্ষণ সূত্র, সেটা আমরা তিনটে ভাবে আমরা দেখেছি। সেটা কি, সংবেদনের তীব্রতায় পার্থক্য অনুভব করতে হলে উদ্দীপকের তীব্রতায় একটি নির্দিষ্ট অনুপাত কনস্ট্যান্ট ফ্র্যাকশন বাড়াতে হয়, যা নিছক বোধগম্য পার্থক্য বা জাস্ট নোটিসিয়েবল ডিফারেন্স নামে পরিচিত। এটা কি, এটা ভালো করে বুঝতে হবে। এই টোটালটা এটা অনেক বড়, আমি ওই দুটো তিনটে করে পয়েন্ট যেটা মূল কথা সেগুলোই আমি এখানে দিয়ে দিয়েছি। যে তীব্রতার, আমরা এর আগে দেখেছি যে তীব্রতার পার্থক্য, আমরা শুনেছি, বললাম যে তীব্রতার পার্থক্য মানে কি, ধর একটা মানে আমার কাছে হয়তো কিভাবে বোঝাবো, ধরো ট্রেনের অ্যানাউন্সমেন্ট দেখেছো, সবাই ট্রেনে যাও, ওটা হচ্ছে 60 ডেসিবেলের নিচে। আবার ধরো গ্রামের কোনো পুজোতে ডিজে বাজছে, দুটোর মধ্যে পার্থক্য আমরা করতে পারি, এটা হচ্ছে তীব্রতার পার্থক্য। দুটো জায়গায় আমাদের সংবেদনের তীব্রতা ভিন্ন ভিন্ন হবে, তাই তো? কেন কেন ভিন্ন ভিন্ন হবে না, তীব্রতা অনুযায়ী উদ্দীপক তীব্রতর ডিজের ক্ষেত্রে, ট্রেনের অ্যানাউন্সমেন্টের ক্ষেত্রে 60 ডেসিবেলের নিচে, ওই জন্য ওটা কম তীব্রতর। আমাদের কি সংবেদনও কি হবে না, কম তীব্রতর হবে, তাই তীব্রতার পার্থক্য। তো এই যে সংবেদনের তীব্রতার পার্থক্য, এটা যদি অনুভব করতে হয় আমাদের, তাহলে কি হবে না, উদ্দীপকের তীব্রতা একটি নির্দিষ্ট অনুপাত বাড়াতে হবে। উদ্দীপকের তীব্রতার একটি নির্দিষ্ট অনুপাত, তাই তো, কনস্ট্যান্ট ফাংশন, কিভাবে না, যা নিছক বোধগম্য পার্থক্য নামে পরিচিত। এটা কি না, দুটো তীব্রতা, যে এই নির্দিষ্ট ক্ষেত্রে আমার তীব্রতা এরকম হচ্ছে, এই নির্দিষ্ট ক্ষেত্রে এরকম তীব্রতা হচ্ছে, তাহলে দুটো যে তীব্রতা, সেটা হচ্ছে যে এই দুটো তীব্রতার মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা কি নিছক বোধগম্য পার্থক্য। নিছক বোধগম্য পার্থক্য, নিছক বোধগম্য একটা স্তর ছিল, আমরা একটু আগে দেখেছি উদ্দীপকের যে নিম্ন সীমা, লোয়ার লিমিট, সেক্ষেত্রে ওটা আলাদা প্রশ্ন। এখানে যেটা বলা হচ্ছে যে উদ্দীপকের তীব্রতা একটি নির্দিষ্ট অনুপাতে বাড়াতে হবে, তাহলে আমরা কি করতে পারবো, যে তাহলে আমরা তীব্রতার পার্থক্যটা আমরা বুঝতে পারবো। যে যেমন একটা বা বাড়ির মধ্যেই ওই একইভাবে ট্রেনের যে শব্দ এবং ডিজে, সেরকমই বাড়ির মধ্যেই ধরো আমি একটা কোনো কিছুতে গান চালাচ্ছি, প্রথমে একদম অল্প, তারপর আরেকটু বেশি, তারপর আরেকটু বেশি, তারপর আরেকটু বেশি, আমরা যদি পরপর 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 এটা দেখি, তাহলে আমরা কি নিজেরা আমরা স্বাভাবিকভাবে বুঝে থাকি, সেটা কি ওরা একটা স্ট্রাকচারের আকারে দিচ্ছে, আর কিছুই না। উদাহরণস্বরূপ 100 এককের আলোক শক্তি বাড়িয়ে 101 একক করা গেলে তার মধ্যে পার্থক্য সংবেদনশীলতা হিসাবে বোঝা যায়। অর্থাৎ কি এটা কি, আচ্ছা, এটা হচ্ছে যে অবমনোগ্রাহ্য গ্রাহ্য স্তর হবে, এটা অবমনোগ্রাহ্য স্তর, এটা ভুল আছে। তো যাই হোক, তো
একশো এককের আলোক শক্তি 101-এ বাড়াতে হবে। সেটা কেমন হবে না, এই ক্ষেত্রে কেমন হবে, 100-তে 1 বাড়লো, আবার 100 থেকে 102, তাহলে 2/100, 100-তে 2, আবার যখন 3 বাড়াবো তখন 3/100, তাহলে 100-তে 3 বাড়লো। এইভাবে যদি আমরা বাড়িয়ে চলি তাহলে দুটোর মধ্যে তীব্রতার, যখন প্রথম আমরা খুব একটা উপলব্ধি করতে না পারলো, আমরা যখন 100 থেকে, ধরো একটা বাড়িতে একটা, 100টা বাদ দিয়ে একটা ধরো, একটা হয়তো ডুম জ্বালিয়ে রেখেছো, ইলেকট্রিক বাল্ব বা তোমার টিউবলাইট, সেখানে তুমি দুটো জ্বালালে আরেকটু বেশি আলো হলো, তিনটে জ্বালালে আরেকটু বেশি আলো হলো, চারটে জ্বালালে আরেকটু বেশি। এইভাবে যদি তুমি 10টা জ্বালাও, 15টা জ্বালাও, তখন দেখবে ওই রুমে আর থাকতে পারবে না। এটাই এখানে মূল কথা, যে এখানে তীব্রতার পার্থক্য অনুভব করা যায় তখন কি, একটি নির্দিষ্ট অনুপাতে যদি নিছক বোধগম্য পার্থক্যটা আমার নির্দিষ্ট অনুপাতে যদি বাড়ায়, তাহলে নিছক বোধগম্য পার্থক্য, একদম প্রাইমারি লেভেলে যে সংবেদনা অনুভূতি, সেটা আমরা কি, সেটা আমরা বুঝতে পারবো, সেটার অনুভূতিটা অনুভব করতে পারবো, যে সেই নিছক অনুভূতি থেকে আমরা আমাদের কতটা তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। আর এখানে 100টা বাল্বের উদাহরণ দেওয়া হয়েছে, যে 100 থেকে 1 করলে আমরা একটু হলেও আমরা বুঝতে পারবো যে বেশি আলো, তীব্রতর। সেখানে যদি 100 থেকে 1, 2, 3, 4 করে বাড়াতে থাকো, যদি 100 জায়গায় 150টা করে দাও, তখন বুঝতে পারবে পার্থক্যটা। আরো ভালো সহজ উদাহরণ, যে বাড়ির মধ্যে একটা রুমে আছে, ছোট রুমে যদি একটা ছোট বাল্ব জ্বালাও, তার যে তীব্রতা, এরপর তুমি যদি ওখানে 10টা জ্বালাও, তার তীব্রতা কি হবে, আর তার তীব্রতাও মধ্যে মানে তীব্রতা অনেক বেশি হবে, এবং পার্থক্য নিজেরাই বুঝতে পারবে। আরেকটা কি, উদ্দীপকের পূর্ববর্তী মানের একটি অপরিবর্তিত ভগ্নাংশ বাড়াতে হবে, তবেই সংবেদনের পার্থক্য বোঝা যাবে। অপরিবর্তিত ভগ্নাংশ বাড়াতে হবে মানে কি না, এইভাবেই যে 100টা 100 থেকে 1, 2, 3, 4, 5, 6 করে যদি তুমি বাড়িয়ে যাও, তাহলেই বুঝতে পারবে যে আগের টাই কেমন ছিল আর বর্তমানে কেমন আছে। এটা কি একটা ম্যাথামেটিক্যাল প্রুফ দিয়েছে, একটা স্ট্রাকচারাল আকার দিয়েছেন, হ্যাঁ, ওয়েবনার। এরপর কি ফেক্সনার কি বলেছেন না, ওয়েবনারের সূত্রকে সম্প্রসারিত করে বলেছেন কি, উদ্দীপককে একটি অপরিবর্তিত ভগ্নাংশ দ্বারা গুণ করলে সংবেদনে সমান পরিমাণ নিছক বোধগম্য পার্থক্য যুক্ত হয়। এটা মানেটা কি না, উদ্দীপককে একটি অপরিবর্তিত ভগ্নাংশ দ্বারা গুণ করতে হবে, এবং সংবেদনে কি হয়, সমান পরিমাণ নিছক বোধগম্য পার্থক্য যুক্ত হয়। সেটা কি না, উদ্দীপকের বৃদ্ধি গুণোত্তর প্রকৃতি, জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন অনুসারে হয়, আর সংবেদনের বৃদ্ধি সমান্তর প্রকৃতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন অনুসারে হয়। উদ্দীপকের বৃদ্ধি, আরেকটা কি সংবেদনের বৃদ্ধি। উদ্দীপকের বৃদ্ধি বাহ্যিক উদ্দীপক, বাহ্যিক বস্তু, আর সংবেদনের বৃদ্ধি মানে বাহ্যিক উদ্দীপক যদি গুণ যদি বাড়ে, তখন কি ভেতরের সংবেদনেরও বৃদ্ধি বাড়ে। এই বাহ্যিক উদ্দীপকের বৃদ্ধিটাকে বলা হচ্ছে গুণোত্তর প্রকৃতি, জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন। আর তার সঙ্গে সঙ্গে যখন আমার অন্তরের সংবেদনের বৃদ্ধিটা বাড়ছে, তখন সেটা কি বলা হচ্ছে, সমান্তর প্রকৃতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তাই তো, আমরা যদি এখানে হ্যাঁ একটা ধরো 5 ওয়াটের এখানে যদি লাইট রাখি, আমার এখনো সংবেদন হবে, 10 ওয়াটের রাখলে এখনো হবে, 20 ওয়াটের রাখলে তখনও হবে, 100 ওয়াটে তখনও হবে। কিন্তু সংবেদন হচ্ছে কি, তাহলে বাইরে বাহ্যিক উদ্দীপকটাকে আমাকে চেঞ্জ করতে হচ্ছে, চেঞ্জ করার সঙ্গে সঙ্গে ভেতরের সংবেদনটা আমার ভিন্ন ভিন্ন হচ্ছে, দুটো সাইড। তো তাহলে প্রথম যেটা, যে বাহ্যিক উদ্দীপনার বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমার অন্তরের সংবেদনেরও যে একইভাবে বৃদ্ধি, তাই তো, সেটাকেই ফেক্সনার তিনি দেখাচ্ছেন। এই বাইরেরটাকে বলছেন কি, উদ্দীপকের বৃদ্ধিটা হচ্ছে গুণোত্তর প্রকৃতি, জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন বা বৃদ্ধি, আরেকটা হচ্ছে ভেতরের যেটা আমাদের সংবেদনের যেটা, সেটা হচ্ছে সমান্তর প্রকৃতি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন এটাকে বলা হচ্ছে। আরেকটা কি না, উদ্দীপক যেমন গুণোত্তর বাড়ে, তেমনি সংবেদন সমান্তর ভাবে বাড়ে। একইভাবে ওটারই অন্য কথা, যে উদ্দীপক যেমন ভাবে বাড়ানো হবে, সেরকম আমাদের সংবেদনও ভেতর দিকে আমাদের মনের মধ্যে সেই প্রক্রিয়াটা প্রতি ক্ষেত্রেই হয়ে যাবে। উদ্দীপনা সৃষ্টি করবে, চোখ স্নায়ুতন্ত্র হয়ে আমাদের ভেতরে মস্তিষ্কে যাবে। তো বাইরের উদ্দীপক যেমন যেমন হবে, ভেতরের আমার সংবেদনটাও সেরকম ভাবে বাড়বে, সমান্তর ভাবে বাড়বে। এরকম নয় যে বাইরে প্রচুর আলো, আমার ভেতরে সংবেদন সৃষ্টি হবে অন্ধকারের, কম আলো, এরকম নয়। এরপর হতে পারে, এরপর কেউ বলতে পারো, সেসব অন্য প্রসঙ্গ, যে চোখে কম দেখে সে তো সে সব ক্ষেত্রেই কম দেখবে, কিন্তু হ্যাঁ, যে চোখে কম দেখে তারও কিছুটা হলেও পার্থক্য হবে।
হয়তো হ্যাঁ, প্রথম যে মানে প্রাথমিক আমরা যে খুব অল্প আলোয় যেটা দেখছি সে হয়তো সেটাতে দেখতে পাবে না, কিন্তু প্রচুর আলোতে আমরা আমাদের চোখ যখন মানে একেবারে ঝলসে যাচ্ছে এরকম অবস্থা, সেই অবস্থায় হয়তো ওরা স্বাভাবিক দেখবে, এরকম হতে পারে। কিন্তু এরকম নয় যে তারা একেবারে দেখতে পাবে না। আর যারা একেবারে দেখতে পাবে না তাদের তো সংবেদনের এই দেখা সংবেদন, দৃশ্য সংবেদনের কোনো প্রসঙ্গই নেই, অন্য সংবেদন হবে। যাই হোক, অর্থটা কি মূল যে উদ্দীপকের দৈহিক পরিবর্তন এবং সংবেদনের মানসিক প্রক্রিয়ার মধ্যে কার্যকরী সম্পর্ক স্থাপন করে এই ওয়েবার-ফেক্সনের সূত্র। এই জন্য এই সূত্রকে মানসদৈহিক সূত্র বলে। মূল কথা এটাই, এইটি যে বাহ্যিক উদ্দীপকের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানসিক আমাদের যে মনে যে সংবেদনের সৃষ্টি হয় তার বাড়া কমা, এইটাকে পরিমাপ তারা বা এইটা স্ট্রাকচারাল আকার দেন, এবং এই জন্য এই সূত্রটাকে বলা হচ্ছে মানসদৈহিক সূত্র, সাইকোফিজিক্যাল ল। তো যাই হোক, এরপর কি যতগুলো আমরা জিনিস পড়ালাম তার একটা সংক্ষিপ্ত বিষয় এখানে স্ট্রাকচারের আকারে দেওয়া হয়েছে। উদ্দীপকের নিম্ন সীমা, উদ্দীপকের ঊর্ধ্ব সীমা। উদ্দীপকের নিম্ন সীমা কোনটা না সর্বনিম্ন তীব্রতা যা বোধগম্য সংবেদন তৈরি করে, একেবারে প্রাথমিক যেটা না থাকলে সংবেদন হবে না, সেটা হচ্ছে উদ্দীপকের নিম্ন সীমা। ঊর্ধ্ব সীমা কোনটা না তীব্রতা বৃদ্ধির পর সংবেদনের তীব্রতা আর বৃদ্ধি পায় না এমন সীমা, সেটা হচ্ছে একেবারে ঊর্ধ্ব সীমা। আরেকটা কি যে নিছক বোধগম্য পার্থক্য, এটা কি উদ্দীপকের সর্বনিম্ন তীব্রতার পার্থক্য যা বোঝা যায়, এটা আমরা পড়লাম একটু আগে। অবম এইটা নিয়ে এটা আমাকে একটু দেখতে হবে, বুঝলে, অমনোগ্রাহ্য স্তর হবে না অবম গ্রাহ্যান্তর, এটা যাই হোক, উদ্দীপকের পূর্ববর্তী মানের একটি অপরিবর্তিত ভগ্নাংশ জেএনডি। উদ্দীপকের পূর্ববর্তী মানের একটি অপরিবর্তিত ভগ্নাংশ যদি 100 1/100 হয় তার পূর্ববর্তী হবে 100, 2/100 হয় তার পূর্ববর্তী হচ্ছে 1/100, বা 3/100 হয় তখন তার পূর্ববর্তী হবে 2/100। এটা কিন্তু এইটার নামটা নিয়ে কনফিউজড, আমি একটু দেখে নেব। এটা মনে হচ্ছে অমনোগ্রাহ্য স্তর। আরেকটা হচ্ছে কি ওয়েবারের সূত্রের মূল কথা কি না একটি অপরিবর্তিত ভগ্নাংশের সমান হয় জেএনডি, অর্থাৎ উদ্দীপকের তুলনায় তার আপেক্ষিক পরিবর্তন গুরুত্বপূর্ণ। হেক্সনারের সূত্র হচ্ছে উদ্দীপকের গুণোত্তর বৃদ্ধির ফলে সংবেদনের সমান্তরালভাবে বৃদ্ধি পায়, উদ্দীপক ও সংবেদনের মধ্যে কার্যকরী সম্পর্ক স্থাপন। মানস দৈহিক সূত্র মানসিক সংবেদন ও দৈহিক উদ্দীপকের মধ্যে সম্পর্ক নির্ণয় নির্ধারণকারী সূত্র। তো এইটা একটু দাঁড়াও, আমি একটু কনফার্ম হয়ে তোমাদের বলে দিই। আমি একটু আচ্ছা, গ্রাহ্যান্তর, হ্যাঁ এটাই হবে অবম গ্রাহ্যান্তর। অবম গ্রাহ্যান্তর মানে একটি উদ্দীপকের ন্যূনতম অবম গ্রাহ্যান্তরের অর্থ হলো কি ন্যূনতম বোধগম্য পার্থক্য। ন্যূনতম বোধগম্য পার্থক্য কিসের উপর না পূর্ববর্তী এবং পরবর্তী উদ্দীপকের মধ্যে ন্যূনতম বোধগম্য পার্থক্য, সেটা কি বলা হচ্ছে অবম গ্রাহ্যান্তর। অবম গ্রাহ্যান্তর পূর্ববর্তী উদ্দীপক এবং পরবর্তী বা অনুবর্তী উদ্দীপকের মধ্যে যে ক্ষণিক যে পার্থক্য দুটির মধ্যে সেটাকে বলা হচ্ছে অবম গ্রাহ্যান্তর। ওই 100 যদি 100 এবং 1/100 যে মধ্যবর্তী পার্থক্য, 1/100 সঙ্গে 2/100 মধ্যবর্তী পার্থক্য, সেটা হচ্ছে অবম গ্রাহ্যান্তর। যাই হোক, এটা হলো যে এটার আরো উদাহরণ দেওয়া হয়েছে। হাতের উপর 30 আউন্স ওজন ও পরে 31 আউন্স চাপালে 31 আউন্সটি ভারী মনে হবে। এই 30 এবং 31 এর মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে অবম গ্রাহ্যান্তর, বোঝা গেল।
আবার বলা হচ্ছে কিন্তু 1000 আউন্সের সাথে 1 আউন্স যোগ করলে পার্থক্য বোঝা যায় না। তাই তো, পার্থক্যটা কখন বোঝা যাবে? যে বলছিলাম যে একটা বাল্ব জ্বালালে যখন 10টা জ্বালাবে তখন, হ্যাঁ, তখন আর থাকতে পারবে না। কিন্তু একটার সঙ্গে আরেকটা জ্বালালে, তারপরে আরেকটা জ্বালালে 3টে হলো, তখন আস্তে আস্তে পার্থক্যটা বুঝতে পারবে। এবং লাস্ট ধরো প্রচুর জ্বালিয়ে ফেললে তখন আর দেখতে পাবে না বাড়িতে। কিন্তু হুট করে যদি একটা জ্বালানোর পর 10টা জ্বালাও বা 20টা বাল্ব জ্বালাও, সেখানে কিন্তু একটার থেকে 20টা কিভাবে গেল সেই পার্থক্যটা বুঝতে পারবে না। কিন্তু একটা 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 করে বাড়াতে বাড়াতে যদি যাও, বাল্ব বেশি করে জ্বালিয়ে যাও, তাহলে পার্থক্যটা একেবারে উপলব্ধি করতে পারবে। আর ওই একটি সঙ্গে অপরটির যে পার্থক্য, একটি জ্বালানো হলো তারপরে একটি জ্বালানো হলো, মধ্যবর্তী সেই দুটির মধ্যে যে পার্থক্য সেটাকে বলা হচ্ছে কি অবম গাছান্তর, বা হচ্ছে কি যে তোমার ন্যূনতম তোমার বৃদ্ধির অনুভব, ন্যূনতম বৃদ্ধির পার্থক্যের অনুভব। আরেকটা কি, এই 100টাতে এটা দেওয়া হলো, 100 এককের আলোর ক্ষেত্রে 1 একক বাড়ানো হলে পার্থক্য বোঝা যায়, কিন্তু 1000 একরের ক্ষেত্রে আছে এটা 1000 যে কোনো বাল্ব হতে পারে বা যে কোনো হতে পারে। 100 এককের আলোর ক্ষেত্রে 1 একক বাড়ানোর পার্থক্য বোঝা যায়, কিন্তু 1000 এককের ক্ষেত্রে 1 একক বাড়ানো পার্থক্য বোঝা যায় না। এটা 1 একক মানে এটা বাল্ব হতে পারে বা 100 কোনো বস্তু হতে পারে। ধরো 1 বালতি জলে 1 ফোঁটা জল দিল, সেটা পার্থক্য বুঝতে পারবে না। কিন্তু 1 বাটি জলে যদি 1 গ্লাস জল ঢেলে দাও, তাহলে পার্থক্য বুঝতে পারবে। এটা আরো সহজ। তো যাই হোক, সংবেদন হলো একেবারে প্রাথমিক, আমাদের কি যে প্রাথমিক অনুভূতি, সেটা হচ্ছে সংবেদন। সেই সংবেদন কি অনেক ধরনের হতে পারে, তাই তো। স্পর্শ সংবেদন হতে পারে, গন্ধ হতে পারে, হ্যাঁ, আমাদের শব্দ হতে পারে, তাই তো, স্বাদ হতে পারে, অনেক ধরনের হতে পারে। যে কোনো বাহ্যিক যে কোনো বস্তুর, যে কোনো উদ্দীপকের দ্বারা উদ্দীপ্ত হয়ে আমাদের কি বলে ইন্দ্রিয় বা স্নায়ু পথে সেই উদ্দীপনা আমাদের মনে বা ইন্দ্রিয়তে যে পৌঁছে যে বস্তুর প্রাথমিক ধারণা সৃষ্টি করে, সেটা হচ্ছে সংবেদন। সেই সংবেদন গুণগত বা কোয়ালিটির দিক দিয়ে ভিন্ন হতে পারে, তীব্রতার দিক দিয়ে, স্পষ্টতার দিক থেকে, স্থায়িত্বের দিক থেকে, বিস্তৃতির দিক থেকে ভিন্ন ভিন্ন হতে পারে, পার্থক্য থাকতে পারে আর কি। স্থানীয় বৈশিষ্ট্য কি নাকি অনুভূতির মধ্যে যে বিভিন্ন স্থানে একই সংবেদন বিভিন্ন স্থানের কারণে ভিন্ন ভিন্ন হতে পারে। আর সুখ দুঃখের সুর যে একই সংবেদন, সেটা প্রীতিকর অপ্রীতিকর হতে পারে। একই একই সঙ্গে প্রীতিকর, একই সঙ্গে অপ্রীতিকর এক ব্যক্তির কাছে আর কি। তো যাই হোক, এই সম্পর্কে ওয়েবার ফেক্সনারের সূত্র হচ্ছে, ওয়েবারটা কি না, এটা বাহ্যিক, আর ফেক্সনারের কি মানসিক। যে বাহ্যিকের কি না, উদ্দীপকের তীব্রতা একটি নির্দিষ্ট অনুপাতে বাড়াতে হয়, বাড়িয়ে দেখতে হয় যে কিভাবে তীব্রতাটা বাড়ছে। তো সেটাকে বলা হচ্ছে কি নিছক বোধগম্য পার্থক্য। তো সেই পার্থক্যটাকে আবার বলা হচ্ছে কি যে অবম গ্রাহ্যান্তর। সেই নিছক বোধগম্য পার্থক্যটাকে বলা হচ্ছে অবম গ্রাহ্যান্তর। জেএনডি সংক্ষেপে বলা হচ্ছে জাস্ট নোটিসেবল ডিফারেন্স। তো এটা কি 100 এককের আলোক শক্তি বাড়িয়ে 101, এইভাবে যদি আমরা 102, 103, 104 করি, সেই 100 সঙ্গে 101-এর যে পার্থক্য, সেটাকে বলা হচ্ছে নিছক বোধগম্য পার্থক্য। আর কি বলা হচ্ছে অবম গ্রাহ্যান্তর। আর কি ফেক্সনার বলছেন কি এটার সঙ্গে সঙ্গে বাহ্যিক ব্যাপারের সঙ্গে মানসিক ব্যাপারটা সেটাও যুক্ত করছেন। যে এখানে উদ্দীপকের যদি গুণ যদি বৃদ্ধি হয়, গুণোত্তর প্রকৃতি যেমন হয়, গুণোত্তর প্রকৃতি মানে জিওমেট্রিক প্রগ্রেশন, মানে কি যে বাহ্যিক উদ্দীপকের তীব্রতাটা যেমন হবে সেই অনুযায়ী সংবেদনের বৃদ্ধি হবে। এবং সংবেদনের বৃদ্ধিটা কি হবে, যে সমান্তর ভাবেই হবে। সেটাকে বলা হচ্ছে সমান্তর প্রগতি। তো তার জন্যই এই ফেক্সনারের মতে কি উদ্দীপক যেমন গুণোত্তর বাড়ে, তেমনই সংবেদন সমান্তর ভাবে বাড়ে। যাই হোক, এই হলো সংবেদন, এই মূল কথা। জেএনডি অবম গাহ্যান্তর, এটা ইম্পর্টেন্ট, ওই জন্য আমি দেখে তোমাদের বললাম কনফার্ম হয়ে, যে অবম গাহ্যান্তর মানে কি নিছক বোধগম্য যে পার্থক্য দুটি আমাদের কি বলে সংবেদনের যে তীব্রতার পার্থক্য দুটির মধ্যে একেবারে প্রাথমিক যে পার্থক্য, সেটাকে বলা হচ্ছে নিছক বোধগম্য পার্থক্য, জেএনডি
বা জাস্ট নোটিসেবল ডিফারেন্স বা অবম গাদ্যান্তর। আর ফেক্সনার কি বলছেন? ফেক্সনারের মূল কথা হচ্ছে কি যে উদ্দীপকের বৃদ্ধি গুণোত্তরের প্রকৃতি জিওমেট্রিক প্রোগ্রেশন যেমন যেমন হবে সেই অনুসারে সংবেদনের বৃদ্ধি সমান্তর প্রগতি অনুসারে হবে বা সমান্তর প্রগতি হবে। মানে কি, যেমন উদ্দীপকের তীব্রতা বাড়বে সেরকম আমাদের সংবেদনের তীব্রতাও বাড়বে। ওই যে বললাম বাহ্যিক যেমন আমি উদ্দীপক দেখতে পাবো সেই অনুযায়ী তো আমার সংবেদন হবে, দেখাটার পার্থক্যটাও ভিন্ন ভিন্ন হবে। তো যাই হোক, মূল কথা কি যে উদ্দীপক যেমন গুণোত্তর বাড়ে সেরকম সংবেদন সমান্তর ভাবে বাড়ে। তাই তো আমার এরকম হচ্ছে বাইরে লাইট নেই, আমার ভেতরে সংবেদন হবে প্রচন্ড লাইটের, এটা তো হতে পারে না। বাইরে যেমনটা হবে ভেতরে সেরকমটা হবে। বাইরে যদি লাইট কমানো হয় আমার সংবেদন হবে লাইট কমানোর, বাইরে যদি বাড়ানো হয় ভেতরে হবে কি আমার লাইট বাড়ানোর। এরপর কি মূল অর্থ ওয়েবার ফেকশনের যে মূল অর্থ কি, উদ্দীপকের দৈহিক পরিবর্তন এবং সংবেদনের মানসিক প্রতিক্রিয়ার মধ্যে কার্যকরী সম্পর্ক স্থাপন করে। এই সূত্রকে বলা হয় মানসদৈহিক সূত্র। যাই হোক, সংবেদন আমাদের কমপ্লিট হলো। তাহলে আরেকবার বলি যে সংবেদন তাহলে মূল কথা কি, আমাদের ন্যায় দর্শনের নির্বিকল্প প্রত্যক্ষ যেমন ঠিক সেরকম আমরা প্রত্যক্ষণে গিয়ে আমরা দেখতে পাবো যে একেবারে সবিকল্প প্রত্যক্ষের যে কথা বলা হয়েছে ন্যায় দর্শনে ঠিক সেই ধরনের কথা ওখানে বলা হয়েছে। এরপর আমরা সংবেদনের সম্পর্কে কিছু এমসিকিউ আমরা করে নিই। বলো 1 নম্বর একটা। সংবেদন কি দ্বারা সৃষ্টি? মস্তিষ্ক। বি না সি কি বললে? বি হবে। যে আমরা ইন্দ্রিয় সংলগ্ন অন্তর্মুখী স্নায়ুর উদ্দীপনায় বাহ্য বস্তুর উদ্দীপকের দ্বারা এটা হলেও হতো, বাহ্য উদ্দীপনার দ্বারা উদ্দীপিত স্নায়ু এটাও হতো, আবার বাহ্য উদ্দীপনায় অন্তর্মুখী স্নায়ুর এরকম যদি থাকতো সেটাও হতো। তো এইটা বলতো। দু একটা। বি কে বললে? তিথি। উদ্দীপকের নিম্ন সীমা এইটা দেখ এইটা নিয়ে আমাদের কনফিউশন হবে ভাবছিলাম যে অনেকের, এই যে অবম গাদ্যান্তর বা নিছক বোধগম্য পার্থক্য এইটা অন্য জিনিস। এইটা হচ্ছে একটা উদ্দীপকের সঙ্গে অপর উদ্দীপকের যে মধ্যবর্তী পার্থক্য। আর উদ্দীপকের নিম্ন সীমা হচ্ছে কি সর্বনিম্ন, যেটা না থাকলে উদ্দীপক গ্রহণ হবে না, মানে আমাদের ইন্দ্রিয় বা স্নায়ু উদ্দীপিত হবে না। এটা তো সবাই পারবে। এইটা বলতো 11টা। বি বি বললে? দেখো সংবেদনের কোন কোন বৈশিষ্ট্য ইন্দ্রিয়ের কত অংশ উদ্দীপিত হয়েছে তার নির্ধারণ, কোন বৈশিষ্ট্য কি করে না ইন্দ্রিয়ের কত অংশ উদ্দীপিত হয়েছে তা নির্ধারণ করে? তীব্রতা, বিস্তৃতি, স্থায়িত্ব, গুণ। বিস্তৃতি। আরেকটা হচ্ছে যে এইটা বলতো ফেক্সনারের সূত্র অনুযায়ী উদ্দীপক ও সংবেদনের বৃদ্ধি কেমন? গুণোত্তর ও সমান্তর। ঠিক হচ্ছে। 16টা বলতো। বি হবে।
এখানে আমরা বলেছিলাম যে ইন্দ্রিয় মনের এখানে কোনো ভূমিকা নেই, তাই তো? এখানে ইন্দ্রিয়টা ইম্পর্টেন্ট। যদি আমার বাহ্য উদ্দীপক থাকে, ইন্দ্রিয় থাকে, তাহলেই হবে। এইটা বলো, উদ্দীপকের ঊর্ধ্বসীমা কি বোঝায়? ঠিক আছে, এইটা বলো তো কোন উদাহরণ ওয়েবার ফ্রিকশনের সূত্রের প্রমাণ? ভালো করে দেখো। হ্যাঁ, এটা হবে। দেখো, এখানে দেখো, উম এরকমই একটা কথা ছিল, কিন্তু এটা এটা যাই না ছিল, তাই না? লাস্ট আমরা দেখলাম যে আমাদের প্রচুর 1000টা এককের, মানে ধরো 1000টা বাল্ব জ্বলছে, সেখানে আরেকটা বাল্ব জ্বালানো হলো, সেটা কি বৃদ্ধিটা বোঝা যায় খুব একটা? মানে বোঝা যায় না বলেই চলে। কিন্তু 30 আউন্স ওজনের তুলনায় 31 আউন্স ভারী অনুভূতি, সেটা তো বোঝা যায়, তাই তো? আবার 31 থেকে আবার যদি তুমি আরেকটা দাও, সেটা বোঝা যায়। উত্তর হবে। তারপরে দেখো এখানে কোনোটাই হবে না। আউন্স মানে ওই যেটা আমাদের কিলো হিসাবে, কিলোগ্রাম হিসাবে ধরা হয়, ব্রিটিশ ওয়েট অনুসারে আউন্স সম্ভবত 7.5 এরকম, তে 1 আউন্স, দেড়ের একটু কমেতে 1 কিলো। আউন্স একটা একক, ওজনের একক, কিলো একটু কম। মানে ঠিক আছে, একদম ঠিক আছে। আজকে তাহলে আজকে এই পর্যন্তই থাক। তোমাদের কালকে সেম টাইমে